আমাদের আজকের গল্প রাঘব নন্দীর লেখা ভুতুড়ে উপদ্রব। গল্প পাঠে রয়েছে শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সৌমিক, অঙ্কন এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নির্জন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অমিত একটা সিগারেট ধরালো। নভেম্বরের মাঝামাঝি, ঠান্ডা পড়তে শুরু করেছে। আর কদিন পরেই জমাট শীত এসে পড়বে। এই সময় হাওয়া বোতলের ভিড় বাড়ে মলিচকে। তখন নানা রাজ্যের লোকে লোকালয়ে জমে ওঠে। শহরের একটা আলাদা রূপ হয়। সিগারেটটা ফুরিয়ে এলে অমিত সেটা রেল লাইনে ছুড়ে দিয়ে ঘড়ি দেখল 1:52। নর্থ বিহার এক্সপ্রেস আসার কথা ছিল 1:40-এ, কিন্তু দেরি হবে। খবর বলছে 2:30 নাগাদ এসে পৌঁছবে, মানে 50 মিনিট লেট। গভীর রাতে এমন দেরি ভীষণ বিরক্তিকর। বেঞ্চে বসতে মশার জ্বালায় আর থাকতে পারল না। ক্লান্তি, বিরক্তি সব একসাথে চেপে ধরেছে ওকে। ভাবতে লাগলো রমেন কেন যে ট্রেনে উঠল। ট্রেন বদল করলেও দিনে দিনে আসা যেত। প্ল্যাটফর্মে আলো কম, চারপাশে ঝাপসা অন্ধকার। দূরে সিগন্যালে লাল একটা আলো জ্বলছে, আর পাশে ওয়াগন বোঝাই একটা ইঞ্জিন দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। আপাতত তার কোনো গন্তব্য নেই। অমিত ধীরে ধীরে হাঁটতে হাঁটতে টি স্টলের সামনে এলো। 1 কাপ চা মনে হয় দরকার ঘুম ও বিরক্তি কাটাতে। ছোকরা দোকানদার অমিতকে দেখেই দ্রুত 1 কাপ চা এগিয়ে দিল। ও পেয়ালাটা ঠোঁটে ছোঁয়াতে যাবে এমন সময়, ডাক্তারবাবু আপনি? এ কি জটিলেশ্বর বাবু যে, আপনি এখানে? দরকার পড়লে আসতেই হয়। কোথাও যাচ্ছেন তাহলে? কলকাতায় নাকি? কলকাতায় নয়, দুপুরে চিঠি পেলাম ওই ভাগ্নের খুব শরীর খারাপ, তাই আসানসোল যাচ্ছি। আপনি? কোথাও যাচ্ছি না, এই এক বন্ধুই গাড়িতে আসছে। আপনার গাড়িতে এলে কত ঝামেলা এড়ানো যেত বলুন তো। আজ যে আপনি আসানসোলে যাবেন তা তো আমার জানা ছিল না। এলেন কিসে? আর বলেন কেন, সেই ছেঁড়া বাসে। ইদানিং তো আপনাকে বাজারের দিকে একেবারে দেখিই না। ব্লক অফিসের চৌহদ্দির বাইরে পা বাড়ানো ছেড়ে দিয়েছেন নাকি? অফিসে যে কাজের চাপ চলেছে না, বলার কথা নয়। ওহ, চশমাটা ঠিক লাগছে না। আপনার কাছে একবার যাওয়া দরকার, কিন্তু সময় পেলে তবে তো যাব। আসানসোল থেকে ফিরে আসার পর চেম্বারে একদিন আসুন, চোখটা ভালো করে দেখে দেবো। চা খাবেন? না না, চা থাক, একদিন বাড়িতে নেমন্তন্ন করে বরং খাওয়ান। আপনার স্ত্রী শুনেছি রান্নার চমৎকার হাত। আপনি চা খান, আমি বরং টিকিটটা গিয়ে কাটি। ভুড়ি দুলিয়ে টিকিট ঘরের দিকে এগিয়ে গেলেন রাধাকান্ত। নির্মল তখন চায়ের দাম মিটিয়ে কাছের একটা বেঞ্চে গিয়ে বসলেন চুপচাপ। সিগারেট জ্বালিয়ে কয়েকটা টান দিতেই তার মনে পড়ে গেল 4 বছর আগের একটি দিনের কথা। ঝাঁঝা স্টেশনে প্রথম তার পা রাখার দিনটি। সেদিন জীবিকার সন্ধানে অমিত এখানে এসেছিল। যদিও তার আসল গন্তব্য ছিল এখান থেকে প্রায় আরও মাইল 10 দূরে, মালিচক। তবে অমিত সরকারি কলেজ থেকে এখানে আসেনি। তারও প্রায় 3 বছর আগে সে প্রথম এখানে এসেছিল এই জেলার সদর শহর মুঙ্গেরে। মুঙ্গেরে আসার কাহিনী কম রোমাঞ্চকর নয়। কলেজ শেষ করার কিছুদিন পর থেকেই এক প্রতিভাবান চক্ষু চিকিৎসক হিসেবে অমিতের নাম ছড়িয়ে পড়েছিল পরিচিত মহলে। তবুও কলকাতায় থিতু হয়ে উঠছিল না। ঠিক এমন এক সময় তার ছোটবেলাকার বন্ধু রমেন এক আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তার কাছে হাজির হয়। বিহারে যেতে রাজি থাকো তো বলো। হ্যাঁ, প্র্যাকটিসটা তোমার জমে উঠবে, এ ব্যাপারে আমি গ্যারান্টি দিচ্ছি। বিহারের কোথায়? মুঙ্গেরে। মুঙ্গের? হ্যাঁ, জায়গাটা নিঃসন্দেহে খুবই ভালো। ওখানে অনেক বাঙালি জেনারেল ফিজিশিয়ান থাকলেও চোখের ডাক্তার একজনও নেই। আর এই কারণেই পেশেন্টদেরকে ছুটতে হয় সেই পাটনায়। তুমি যদি গিয়ে ওখানে পড়ো তাহলে বেশ সুবিধাই হয়। কয়েক মাস হলো রমেন বারাউনি অয়েল রিফাইনারিতে চাকরি নিয়েছে। ওর পোস্টিং মুঙ্গেরের একেবারে কাছেই, ফলে জায়গাটা তার কাছে প্রায় উঠোনের মতো পরিচিত। রমেনের প্রস্তাবটা শুনে অমিতের মনটা ভরে গেল। মাসখানেকের মধ্যেই সে মুঙ্গের চলে এলো। রমেন ভুল বলেনি, জায়গাটা বেশ ভালো। বেশি কাঠখড় পোড়াতে হয়নি। চেম্বারের জন্য বেশ সুবিধাজনক একটি জায়গাও পাওয়া গেল। অনেক চিন্তা ভাবনা করে নাম রাখলো রেটিনা। ধীরে ধীরে হলেও কাজ শুরু হলো।
রোগী আসতে লাগলো, রেটিনার নাম ছড়ালো। এভাবেই কেটে গেল বছর 3। এই সময় কয়েকজন সুপরিচিত তাকে বলেছিল যে মলিচকে গেলে জমে যাবে, মুঙ্গের তো অনেক ছোট জায়গা। এরই মধ্যে দেবব্রত চ্যাটার্জির সঙ্গেও আলাপ হলো। সবাই তাকে চ্যাটার্জি বলেই ডাকত, যদিও নিজের নামের আগে সিধু কথাটি সে গর্ব করেই জুড়ে নিতেন। পেশায় ইন্স্যুরেন্স কোম্পানির ফিল্ড অফিসার। মুঙ্গেরের অলিগড়িতে স্কুটার নিয়ে ঘোরায় তার এক সময়কার নিত্যদিনের দৃশ্য। এখন অবশ্য তিনি পুরোপুরি মরিচকে স্থানান্তরিত। সিধু চ্যাটার্জির সঙ্গে যুক্তিতর্কে আলোচনার পর অমিত সিদ্ধান্ত নেয় যে আর মুঙ্গেরে পড়ে থাকা নয়, মরিচকেই এখন সম্ভাবনার জায়গা। তিনি উদাহরণ হিসেবে নিজের ইনকামের দ্বিগুণ বৃদ্ধির কথা বলেন এবং সঙ্গে যোগ করেন, এটা তো বাঙালিদের শহর আর পরিবেশ একেবারেই নিখুঁত। অবশেষে রেটিনার নতুন ঠিকানা হলো মলিচক। শহরের প্রাণকেন্দ্র রজনীপুরায় চেম্বার শুরু করে অমিত। আর বলতে গেলে সিধু চ্যাটার্জির ভবিষ্যৎবাণী মিলে যায়। চেম্বার একেবারে জমে উঠল। তরুণ চিকিৎসক অমিত চ্যাটার্জি অল্প দিনেই স্থানীয় সমাজের এক পরিচিত মুখ হয়ে উঠল। মনিচকে পা দেবার অল্প কয়েকদিনের মধ্যেই সে বিয়েটাও সেরে ফেলল। একা একা আর কতদিন। কলকাতার গর্চা রোডে সেই চেনা মুখ এখন অমিতের সঙ্গিনী, হাস্যোজ্জ্বল প্রাণবন্ত রমা চ্যাটার্জি। চিন্তার গভীরে হঠাৎ ছেদ পড়ল, ট্রেন আসছে। এত ভাবনায় তলিয়েছিল যে কখন ট্রেন ঢোকার ঘন্টা বেজেছে সেটা টেরই পায়নি। যাত্রীশূন্য প্ল্যাটফর্মটা হঠাৎ যেন একটু চাঞ্চল্য দেখা দিল। গম্ভীর গর্জন তুলে ট্রেনটা এগিয়ে দাঁড়ালো স্টেশনের কাছে। প্রথম শ্রেণীর কামরাগুলোর দরজায় বারবারে ধাক্কা মেরে খুঁজতে লাগলো অমিত, কিন্তু কোথাও রমেনের চিহ্ন নেই। গোটা ট্রেন চষে ফেললেও সাড়া পাওয়া গেল না। মাত্র 10 মিনিটের স্টপেজ, সময় ট্রেনটা ছেড়ে দিল। হতাশা ও বিরক্তি নিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এলো সে। রমেন এমনটা করলো কেন? এত রাতে তাকে ডেকে এনে এটা কি একটা খামোকা খেলা? ফিয়ের গাড়িতে উঠে স্টার্ট দিল অমিত। গাড়িটা গত বছরই কেনা। ঘুমন্ত ঝাঁঝা শহরকে পেছনে ফেলে সে এগিয়ে গেল হাইওয়ের দিকে। দিনের বেলায় এই রাস্তাটা বেশ মোহময়। দুপাশে ছায়াময় দেবদারু আর বাওবাব গাছের সারি যখন পেছনের দিকে সরে যেতে থাকে, মনে হয় যেন সময় নিজেই পিছিয়ে আসছে। আর এখন চারিদিক অন্ধকার। পশ্চিম আকাশে আধা চাঁদের বিবর্ণ আলোয় দৃশ্যপট আবছা হয়ে গেছে। নিশীথেরাদের নির্জনতা ভেদ করে শুধু ঝিঝিপোকার ক্লান্ত সুরই বাজছে। এই পথ রাতে প্রায় জনশূন্য থাকে, বিশেষত শীতকালে। রমাও একবার এসেছিল সঙ্গে। সেই রাতে অভিজ্ঞতা সে এখনো ভুলতে পারেনি। অন্ধকারে গাছের ছায়া আর অজানা পোকাদের আওয়াজে খুব ভয় পেয়েছিল সে। ড্যাশবোর্ডের আলোয় চোখ পড়ল স্পিডোমিটারে। 45 থেকে 50-এর মাঝে ওঠানামা করছে। অমিত গতিটা একটু বাড়িয়ে দিল। রমা এখন অসুস্থ, তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। যত দ্রুত পৌঁছানো যায় ততই ভালো। ভাবতে ভাবতে মনে হলো যে ছেলে হবে নাকি মেয়ে। বংশগতি কি মেয়েদের দিকেই যাবে? কথায় আছে মেয়ের আগমন হলে ঘরে ধন আনে। তা হোক, তবুও অমিত মনে মনে চাইছে যেন ছেলে হয়। নামও ঠিক করে ফেলেছে, নিলয়। বেশ মানাবে। চিন্তায় ডুবে থাকলেও তার চোখ ছিল সামনেরই দিকে। হঠাৎ চমকে উঠল। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে সামনের মাঝ রাস্তায় একটা অবয়ব। কে দাঁড়িয়ে আছে এমন রাতে এমন নির্জন জায়গায়? সামনে এগিয়েই স্পষ্ট বোঝা গেল একজন তরুণী, সাজগোজে পরিপাটি, দাঁড়িয়ে আছে রীতিমতো আত্মবিশ্বাস নিয়ে, আর হাত তুলে গাড়িটা থামাতে বলছে। অমিতের মনে হাজারটা প্রশ্ন। এত রাতে একা, বিপদে পড়েছে নিশ্চয়ই। কিন্তু পুরুষ সঙ্গী কোথায়? এমন জায়গায় সাহায্য করতে যাওয়া মানেই বিপদের সম্ভাবনা। সে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তরুণী বুঝতে পেরে গা সরিয়ে গাড়ির মুখে এসে দাঁড়ালো। চাপা দিয়ে ফেলার ঝুঁকি তো আর নেওয়া যায় না। বাধ্য হয়ে গাড়ি থেকে নামতেই হলো। তরুণী ধীরে ধীরে এগিয়ে এলো ড্রাইভারের পাশের জানলার দিকে। কি হয়েছে? হিন্দিতে দ্রুত প্রশ্ন ছুড়ে অমিতকে একবার দেখে নেওয়ার চেষ্টা করল। হেডলাইটের সামনে থেকে সরে আসার দরুন এখন অবশ্য ভালোভাবে মুখটা দেখা যাচ্ছে না। তবুও বুঝতে পারা যায় যে তরুণী সুন্দরী এবং সুদেহের অধিকারিণী। সে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আমাকে সাহায্য করুন, আমি ভীষণ বিপদে পড়েছি। অমিত বুঝল ওর মাতৃভাষা হিন্দি নয়, বাংলা। তাই বাংলাতেই বলল, আপনাকে লিফট দিতে হবে? না। তবে নেমে আসুন। নেমে আসবো? হ্যাঁ। আপনি এত রাত্রে এখানে কিভাবে এলেন? তাছাড়া আমি গাড়ি থেকে নেমে করবোটাই বা কি? কথা বাড়াবেন না,
ওই পাশের রাস্তাটায় যেতে হবে। কিন্তু দয়া করে তাড়াতাড়ি নেমে আসুন। ভীষণ বিপদে না পড়লে আপনাকে নামতে বলতাম না। মন থেকে তেমন ইচ্ছে ছিল না, কিন্তু অদৃশ্য এক টানেই অমিত দরজার হ্যান্ডেলটা ঘুরিয়ে দিল। এক অজানা আকর্ষণেই ও নামল রাস্তায়। মনে হচ্ছিল হয়তো সে নিজেই নিজের পায়ে এক গভীর অনিশ্চয়তার দিকে হাঁটছে। তবুও সামনের দিকে এগিয়ে চলা তরুণীর পেছন পেছনও চলল, যেন কোনো এক মায়ায় আবিষ্ট হয়ে গেছে। হাইওয়ে ছেড়ে একটা সরু মেঠো পথ বাঁ দিকে বাঁক নিয়ে গেছে। পথের দুপাশে সারি সারি গাছ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতি নিজেই এই পথটাকে সাজিয়েছে ছায়াময়ে এক গম্বুজের নিচে। অমিত ওই পথটা ধরেই এগিয়ে চলল তরুণীর ঠিক পেছন পেছনে। প্রায় 150 গজ পথ পেরোনোর পর তরুণী হঠাৎ থেমে দাঁড়ালো। সামনের দিকে ঝাপসা হয়ে আসা একটা জরাজীর্ণ বাড়ির অবয়ব দেখা যাচ্ছে। সম্ভবত একসময় গ্রামের জমিদারদের কোনো এক বাসভবন ছিল সেটা। এখন সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেন কালো গর্তে তলিয়ে যাওয়া কোনো স্মৃতি। তরুণী আবার হাঁটতে লাগলো, তবে সে কিন্তু বাড়িতে ঢোকেনি। গিয়ে দাঁড়ালো বাড়ির পাশে থাকা এক বিশাল ইদারার সামনে। ইদারার প্রাচীন পাথরের গায়ে চিরে যাওয়া দাগ আর খসে পড়া অংশ দেখে মনে হচ্ছে যেন বহুদিন ধরে অযত্নে ভেঙে পড়েছে স্থান। বাতাসটা এখানে আরও ভারী, চাপা, অস্বস্তিকর। অমিত ভাবল, ঠিক কী জন্য এখানে ডাকা হয়েছিল তাকে। তরুণী একবার ইঙ্গিতে দেখালো ইদারার গভীরের দিকে। একটা অদ্ভুত কৌতূহল ওর ভেতরে জন্ম নিল। অমিত এগিয়ে গিয়ে উকি দিল ইদারার মধ্যে। গা চমচমে অন্ধকারের ভেতর কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ ফেরাতেও আঁতকে উঠল। তরুণী গায়েব। অমিত চমকে চতুর্দিকে তাকাতে লাগলো। চারিপাশে নির্জনতা, কোথাও চিহ্নমাত্রও নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। এটা স্বাভাবিক নয়, একেবারেই নয়। ধীরে ধীরে ভয় ওকে কাবু করে ফেলল। অমিত হঠাৎ বুঝতে পারল ও হয়তো কিছু অপ্রাকৃতিক ঘটনার মুখোমুখি হয়েছে। এইরকম গভীর রাতে এমন নির্জন জায়গায় এমন এক অচেনা তরুণী নিমেষে উধাও হয়ে যায়, এর ব্যাখ্যা কি হতে পারে? ভয়ের স্রোত শরীরের শিরা শিরা দিয়ে বয়ে যেতে লাগলো। অমিত চেয়েছিল ছুটে পালাতে, কিন্তু ওর পা যেন জমে গেছে মাটিতে। মাথাটা যেন কেমন ঘুরছে। মনে হচ্ছিল বোধ শক্তি যেন কোথাও দূরে সরে যাচ্ছে। এমন সময় ওর মাথার ওপর থেকে তীব্র শব্দ তুলে উড়ে গেল একটা পাখি, হয়তো নাইট স্যার। ঘন হাওয়া আর ঠান্ডার মধ্যে ভিজে উঠল ওর শরীর। ঘেমে একেবারে সিক্ত হয়ে গেল। মানুষের ভয় যে কিভাবে চূড়ায় পৌঁছতে পারে তার তাজা প্রমাণ হলো অমিত। হঠাৎই সে যেন এক প্রবল ইচ্ছাশক্তিতে জেগে উঠল। নিজেকে টেনে হিঁচড়ে ফেরার চেষ্টা করলো হাইওয়ের দিকে। কত সময় যে লেগেছিল সেই ছোট্ট পথটা পেরোতে অমিত সেটা একদমই জানে না। গাড়ির কাছে পৌঁছল হাঁপাতে হাঁপাতে। বুকের ভেতরটা যেন কাঁপছিল। অমিত কখনোই ভূতে বিশ্বাস করত না, সবসময় হাসত, খারিজ করত। কিন্তু আজ যা দেখল তা তো সত্যি অস্বীকার করবার মতো নয়। চোখের সামনে যা ঘটেছে, এমনকি কথা পর্যন্তও হয়েছে, এই জায়গায় আর এক মুহূর্তও নয়। গাড়ির দরজা খুলে বসে পড়ল। স্টার্ট দেওয়ার জন্য চাবি ঘোরালো, কিন্তু এ কি, ইঞ্জিন গড়গড় করলেও ধরছে না। দ্বিতীয় চেষ্টায় ফিয়েটটা অবশ্য জেগে উঠল, গতি পেল। অমিত সেই ভৌতিক স্মৃতিকে পেছনে ফেলে ছুটে চলল মলিচকের দিকে। কিছুক্ষণের মধ্যেই লোকালয় দেখা দিল। যদিও রাস্তায় কেউ নেই, তবুও আশেপাশের বাড়িগুলো থেকে একটা মানসিক সান্ত্বনা মিলছিল। অমিত গাড়ির গতি একটু কমিয়ে চিন্তায় ডুবে গেল। কে ছিল সেই তরুণী? কেন তাকে ডেকে আনা হয়েছিল? কি বোঝাতে চেয়েছিল সে? ইদারার মধ্যে কি লুকিয়ে আছে এমন কিছু যার সঙ্গে সে নিজেই জড়িত? পথের ধারে একটা কনস্টেবলকে দেখা গেল টহল দিতে দিতে এগিয়ে আসছে। অমিত ভাবল বলবে নাকি সবটা, কিন্তু আবার মনে পড়ে গেল যে ভৌতিক ব্যাপারে পুলিশও নিরুপায়। নীরবেই গাড়ি চালিয়ে গেল, আর একটু পরেই নিজের বাড়ির সামনে গিয়ে থামল। গ্যারেজে গাড়ি ঢুকিয়ে শেষ পর্যন্ত পৌঁছল রমার কাছে, যেখানে অপেক্ষা করছিল শ্রান্ত ও দুশ্চিন্তায় চোখমুখ শুকিয়ে যাওয়া ওর স্ত্রী। বন্ধু এলো না তো? না, আমার দুর্ভোগ আর তোমার রাত জাগাই সার হলো। কিন্তু অসুস্থ হয়ে পড়লে উনি কিভাবে আসবেন বলো? অমিত অবাক হলো। রমেন যে অসুস্থ তুমি কিভাবে জানলে? তুমি বেরিয়ে যাবার ঘন্টাখানেক পরেই টেলিগ্রামটা এলো, ওনার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ও চলো,
খেয়ে নেওয়া যাক। ঘটনার পর কেটে গেছে প্রায় 5 দিন। অমিত এখনও কাউকে কিছু বলেনি, না রমাকে না বাইরে কারোর কাছে। রমা শরীরের যা অবস্থা, তাকে এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনানো উচিত নয়। ভাবতেই কাটা শিউরে ওঠে। আর অন্য কাউকে বললে হাসবে, মনে করবে যেন গল্প বানাচ্ছে, কিংবা আরও খারাপ, অমিতের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু অমিত নিজে ঘটনার পর থেকে মানসিকভাবে যেন এক অদ্ভুত গোলকধাঁধায় আটকে গেছে। দিনের পর দিন একই ঘটনা যেন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। বুঝে উঠতে পারছে না সত্যি কি এমন কিছু ঘটেছিল, এমন কিছু যা বাস্তবের বাইরে। কেউ হয়তো বলবে চোখের ভুল, হ্যালুসিনেশন, কিংবা অবচেতন মনের জমে থাকা ভয় থেকে উঠে আসা কল্পনা। কিন্তু সে তো শুধু দেখেনি, কথাও বলেছে মেয়েটির সঙ্গে। তার মানে এ তো নিছক মানসিক বিভ্রম নয়। চেম্বারে বসে রোগী না থাকলে আজকাল শুধু এই ভাবনার মধ্যেই ঢুকে থাকে অমিত। আজও তার ব্যতিক্রম নয়। তবে আজকের চিন্তাস্রোতকে থামিয়ে দিল অরুণ সরকার। প্রবেশ করল চেম্বারে, গাঢ় গম্ভীর মুখে নয়, বরং চিরপরিচিত হালকা হাসি আর আত্মবিশ্বাসের ভঙ্গিতে। গায়ের রং উজ্জ্বল, চুল পাতলা, মুখে এক ধরনের নির্লিপ্ত সৌন্দর্য। অরুণ ডাক বিভাগে কাজ করে, মাঝে মধ্যেই চলে আসে চেম্বারে আজকের মতো ছুটির দিনে। মনে হয় শুধু আড্ডা মারারই জন্য। চেয়ারে বসতে বসতে বলল, এ একটা খবর শুনেছ? কি বলো তো? উমায়ে কি আশ্চর্য, এ এখনো শোনোনি? কত খবরই তো আছে, কোনটার কথা তুমি বলতে চাইছো না জানলে কিভাবে বুঝবো? আরে সকলেই তো বলা বলি করছে একজন ট্যাক্সি ড্রাইভার গত রাত্রে এক ভৌতিক ব্যাপারের সম্মুখীন হয়েছিল। ভৌতিক ব্যাপার? উচ্চ শক্তিসম্পন্ন বিদ্যুৎ যেন অমিতের সারা শরীরের ওপর দিয়ে খেলে গেল। একজন ট্যাক্সি ড্রাইভারের অভিজ্ঞতা তো তারই মতো নাকি? সেও কি অশরীরী যুবতীর সাক্ষাৎ পেয়ে দিশেহারা হয়ে পড়েছে? আমি তো কিছু শুনিনি, খুলে বলো তো ঘটনাটা। প্রত্যক্ষদর্শী হিসাবে অমিত যে অভিজ্ঞতা অর্জন করেছিল তারই হুবহু ছবি অরুণের বর্ণনা এবার পাওয়া গেল। শুধু তফাতের মধ্যে ঘটনার নায়ক ছিল একজন ট্যাক্সি ড্রাইভার, আর কোন রকমে ফিরে আসতে পেরেছিল নিজের গাড়ির কাছে। কিন্তু ড্রাইভারের স্নায়ু ছিল খুবই দুর্বল। সেই বয়সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল পোড়ো বাড়ির সামনে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর ট্যাক্সির ক্লিনার চিন্তিত হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে এবং ড্রাইভারকেও কোনো রকমে ওখান থেকে উদ্ধার করে আনে। তুমি কার কাছ থেকে ঘটনাটা শুনলে? ওই ট্যাক্সি ইউনিয়নের সেক্রেটারি রামদেবকে চেনো তো? এই কিছুক্ষণ আগে তার মুখ থেকেই তো শুনলাম। আমার কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগছে কেন? ওমা, তাই এরকম একটা কথা শুনলে অদ্ভুত লাগবে না? আমার তো মনে হয় ড্রাইভার বেটা নিশ্চয়ই নেশার ঘরে ছিল। অমিত কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। বাইরে স্কুটার থামার শব্দ হলো এবার। পর মুহূর্তে চশমাটা খুলতে খুলতে দেবব্রত ঘরে প্রবেশ করলেন। দ্রুত স্কুটার চালাবার সময় চোখের কাছের আবরণ না রাখলেই নয়। চেয়ারে নিজের শরীরটা ছেড়ে দিয়ে দেবব্রত বললেন, ওহ, গাঁজার ধোঁয়ায় সমস্ত শহরটা ভরপুর। এই ধোঁয়ার চাপ এখন কদিন থাকবে কে জানে। গাঁজার ধোঁয়া? তাছাড়া আর কি বলবো বল, যেখানেই যাচ্ছি সেখানেই এক গল্প। কোনো এক ট্যাক্সি ড্রাইভার নাকি ভূত দেখেছে। আমি তো সেই গল্পই শোনাচ্ছিলাম ডাক্তারকে। এটা আপনি ঠিকই বলেছেন, হে এক গ্রেট গাজা। কি দেখতে কি দেখেছে, আর মাঝখান থেকে অখ্যাত ড্রাইভারটা বিখ্যাত হয়ে গেল। ভূতের দেখা পাওয়া এতই সহজ নাকি? হ্যাঁ, আমি তো দিনরাত স্কুটার নিয়ে ঘুরে বেড়াই, কই আমি তো আজ পর্যন্ত ভূত দেখলাম না। ব্যাটা হয় নেশা করেছিল, না হলে গল্প বানিয়ে বলছে। ট্যাক্সি ড্রাইভার মিথ্যে কথা বলেনি। তার মানে? সে নেশার ঘরে ছিল না বা গল্প বানিয়েও বলেনি। তুমি কি বলতে চাইছো? যা বলতে চাইছি তা শুনলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না সিধুদা, কিন্তু এখন না বলে উপায় নেই। ড্রাইভার যা দেখেছে আমিও কয়েকদিন আগে ঠিক তাই দেখেছি। বলো কি? আমি মিথ্যে কথা বলছি না সিধুদা। দেবব্রত বিস্ময়ের চোখে তাকালেন অমিতের দিকে। বলাই বাহুল্য, অরুণ সরকারের চোখে মুখের ভাব আরও খারাপ। সত্যব্রত হাজরা প্রায় 6 মাস আগে বদলি হয়ে এসেছেন মরিচকে। এর আগে তিনি শাহাবাদ জেলায় ডিএসপি পদে কর্মরত ছিলেন এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে সেখানে দায়িত্ব সামলেছেন। তিনি ভেবেছিলেন এবারেও হয়তো সদর এলাকায় পোস্টিং মিলবে, কিন্তু তা না হয়ে এবার এক মফস্বল শহরে আসতে হলো তাকে। ফলে শুরুতে মলিচক নিয়ে মনটা মোটেই খুশি ছিল না। তবে মাত্র কয়েক সপ্তাহ কাটাতেই শহরটা তার মন জয় করে নেয়। সত্যব্রতের স্ত্রী সুলেখা প্রথমে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শহরটাকে বিশেষ পছন্দ হয়নি তার।
তবে এখন আর তার আগের মতো তেমন বিরক্তি নেই। পরিচিত মানুষের অভাব এখানে ছিল, সেটা পূরণ হয়েছে তার ভাইপো সুবলের আগমনে। ভাগলপুরে সুলেখার বাপের বাড়ি, সেখানেই বড় হয়েছে সুবল। সদ্য পাশ করে চাকরির খোঁজে ঘুরছিল সে। সত্যব্রতের তদবিরে মলিচকের কলেজে অধ্যাপনার কাজ জুটেছে তার। স্বামীর ব্যস্ততার জন্য সুলেখা একা পড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল, কিন্তু সুবল কাছে এসে পড়ে সেটার অনেকটাই স্বস্তি মিলেছে। সিনেমা, বাজার, ছোটখাটো ঘোরাফেরা সবই এখন সুবলকে সঙ্গী করেই হয়। তবে সুবল তাদের বাড়ি থাকে না। বহুবার অনুরোধ করা সত্ত্বেও সে বিনয়ের সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তার যুক্তি, হাজার দম্পতি তো কয়েক বছরের মধ্যেই বদলি হয়ে যাবেন, তখন নতুন বাসা পাওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে। এখন যখন একবার বাসা পেয়ে গেছে তখন সেটাকে ছাড়াটা বোকামি হবে। তবে নিয়মিত সে হাজারদের সঙ্গে দেখা করতে আসে। আর ছুটির দিন সকলের সঙ্গে সুবলও হাজির হয়েছে। খাওয়া দাওয়া সেরে বিকেলে নিজের বাড়িতে ফেরার পরিকল্পনা। চা খাওয়ার টেবিলে নানা কথাবার্তা চলছিল। এমন সময় বেয়ারা এসে জানালো যে ইন্সপেক্টর তিলকেশ্বর দেখা করতে এসেছেন। সত্যব্রত তখনই উঠে বাইরের ঘরের দিকে পা বাড়ালেন। কি খবর ইন্সপেক্টর? আপনার সঙ্গে একটু পরামর্শ করতে এলাম স্যার। কোন কেসটি সম্পর্কে বলুন তো। মানিকজাজা রোডের ওপর সম্প্রতি ভৌতিক ব্যাপার ঘটতে আরম্ভ করেছে। ভৌতিক ব্যাপার? হ্যাঁ স্যার, একটি মেয়ে গাড়ি থামিয়ে সাহায্যের প্রার্থনা করছে আর তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনারা এই সমস্ত কথা বিশ্বাস করেন? একজন ট্যাক্সি ড্রাইভারের মুখ থেকেই প্রথমে ঘটনাটা জানা যায়। আমাদের কানে কথাটা আসার পর ওটাকে আমরা বানানো গল্প বলেই ধরে নিয়েছিলাম, কিন্তু তারপরে ডক্টর চ্যাটার্জি এসে জানালেন যে তিনিও প্রত্যক্ষভাবে ব্যাপারটা দেখেছেন। আজ সকালে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের মুখ থেকেও সেই একই কথাই শুনলাম। ডিআই এসেছেন নাকি? সদর থেকে এসেছেন শেষ রাত্রে, একাই ড্রাইভ করে আসছিলেন। নতুন কালভার্টটা পার হওয়ার পরে ওই ভৌতিক ব্যাপারের মুখোমুখি হন তিনি। ঘটনাটা এবার খুলে বলুন তো। ত্রিলোকেশ্বর যা শুনেছিলেন এবার সবিস্তারে বললেন। সিগারেট ধরিয়ে কয়েকবার ঘন ঘন টান দিয়ে সত্যব্রত বলল, স্ট্রেঞ্জ, আপনি বলতে চাইছেন কানেক্টিং রডের ওধারের মোড়ে, অর্থাৎ সুলতানপুরের কাছে যে মেয়েটি খুন হয়েছিল সেই এই মোড়ে ভূত হয়ে দেখা দিচ্ছে? আমার সেরকমই মনে হচ্ছে স্যার। ইচ্ছা হচ্ছে আমিও একবার চাক্ষুষ দেখি ব্যাপারটা। আপনি কি বলেন? তাহলে তো ভালোই হয়। তবে যে কোনো রাতে ওই পথ দিয়ে গেলেই তাকে দেখতে পাবেন এমন তো কোনো নিশ্চয়তা নেই। হয়তো এর জন্য আপনাকে কয়েক রাত্রি জাগতে হতে পারে। প্রয়োজন হলে জাগবো। এবার তাহলে আমরা আলোচনা করতে পারি যে কিভাবে তদন্ত আরম্ভ করা যায়। ও ভালো কথা, ইতিমধ্যে কেউ কি থানায় এসে সংবাদ দিয়েছে যে তার বউ বা বোনকে পাওয়া যাচ্ছে না? না, থানায় এরকম কোনো ডায়েরি করা হয়নি। আমি সদরেও অনুসন্ধান করেছিলাম, সেখানেও কোনো ডায়েরি নেই। মৃতা মেয়েটির পরিচয় পাওয়া গেলেও কেসের কিছুটা সুরাহা হতো, কিন্তু এনিওয়ে, এখন যখন মার্ডার কেসের সঙ্গে ভৌতিক ব্যাপারটা মিক্সড আপ হয়ে আছে, তখন ওই প্রসঙ্গ ধরেই আলোচনা এগিয়ে চলুক। আমিও তাই বলতে চাই স্যার। সত্যব্রত ও ত্রিলোকেশ্বরের মধ্যে কথাবার্তা চলছে গম্ভীর স্বরে। নানা দিক ও নানা সম্ভাবনা উঠে আসছে আলোচনায়। আর সেই ফাঁকে আমরা একটু ফিরে যাই প্রায় 1.5 মাস আগে, সেই ভয়ানক ঘটনায়। যে নারী হত্যা এখনো মলিচকের বাতাসে ছড়িয়ে আছে এক অজানা আতঙ্কের মতো। সেদিন খুব ভোরে সুলতানপুরের রোড ধরে ফিরছিল শহরের দিকে একটি লোকাল বাস। যাত্রী ছিল ওই হাতে গোনা। ভোরের নির্জনতা তখনও পুরোপুরি কাটেনি। হঠাৎ চালক চোখ কুঁচকে সামনের দিকে তাকালো। কিছু যেন একটা অস্বাভাবিক ধরা পড়েছে তার দৃষ্টিতে। মুহূর্তে সে ঝাঁকুনি দিয়ে ব্রেক টিপে ধরল। তার আচরণে বাসের যাত্রীদের কৌতূহল চরমে পৌঁছল। আর কিছুক্ষণ পরেই সবাই চোখ ঘুরে গেল রাস্তার এক পাশে। সেখানে গম ক্ষেতের মাঝে সামান্য উঁচু এক জায়গায় পড়ে রয়েছে একটি নগ্ন নারী দেহ। প্রথমে কিছুটা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকলো সকলের সামনে। তারপর একে একে বাস থেকে নেমে ছুটে গেল দেহটির দিকে। দেহটি নিঃসন্দেহে এক যুবতীর, যার বয়স 25-এর কোঠার মধ্যেই হবে। শরীরে এখনও যেন যৌনের উত্তাপ জমে রয়েছে। সবকিছুকেই ছাপিয়ে উঠেছে মৃত্যু ও নির্মমতার ছায়া। তার শরীরের গাত্রবর্ণ হয়তো এককালে ছিল ভীষণ উজ্জ্বল, কিন্তু এখন হয়ে উঠেছে তার ধূসর হলদেটে। মুখ চিনে নেওয়ার কোনো উপায় নেই। চাপা কোনো ভারী অস্ত্র দিয়ে
তা যেন নিষ্ঠুরভাবে থেতলে দেওয়া হয়েছে। রক্ত শুকিয়ে কালো হয়ে ওঠা মুখটা দেখতে লাগছে যেন ময়দার তাল, যার ওপর কেউ ছুঁড়ে দিয়েছে পুড়ে যাওয়া কালি। তবে দেহটিকে ঘিরে যে অনুভূতি জাগছিল তা হলো শুধুই আতঙ্ক আর ঘৃণার এক অদ্ভুত মিশেল। জীবনের স্পর্শহীন এই শরীরটা যেন বলছিল মৃত্যু কেমন করে এক নারীকে ছিন্নভিন্ন করে দিতে পারে। বাসের চালক আর যাত্রীরা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল দেহ থেকে কয়েক হাত দূরে, যেন কেউ একজন কাঁধে হাত রাখলে তবে গলা থেকে প্রথম শব্দটি বের হবে। শেষমেশ একজন বৃদ্ধ যাত্রী, যার চোখে মুখে অভিজ্ঞতার স্পষ্ট ছাপ, এগিয়ে এসে প্রথম কথা বললেন তিনি। তার গলা ছিল ভারী কিন্তু দৃঢ়, যেন তিনি আগেও এমন কিছু দেখেছেন, জানেন যে কিভাবে কথা শুরু করতে হয় এরকম দুঃসহ মুহূর্তে। আমাদের তো এক্ষুনি তাই পুলিশকে জানানো দরকার। ড্রাইভার অস্ফুট গলায় বলল, এখানে পুলিশ কোথায়? শহরে গিয়ে খবর দিতে হবে। তা কেউ একজন চলে যাক, বাকি আমরা এখানে অপেক্ষা করি। সামান্য পর্যালোচনা ও আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে বাসের ক্লিনার নিজেই চিঠি নিয়ে সদর কোতোয়ালিতে যাবে। শহর এখান থেকে 4 মাইল মতো দূরে, হেঁটে গেলে পথ প্রায় 45 মিনিট। সদর থেকে যথাসময়ে এসে পৌঁছল পোস্টমর্টেমের রিপোর্ট থেকে স্পষ্টই বোঝা গেল প্রথমে আঙুলের চাপেই গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে মেয়েটিকে, তারপর বিকৃত করা হয়েছে মুখমণ্ডল। আঘাতগুলোর ধরন বলছে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে কোনো ভারী ধাতব বস্তু দিয়ে বারবার আঘাত করা হয়েছে তার মুখে, যাতে চিনে নেওয়ার কোনো উপায়ই না থাকে। আরও যেটা জানা গেল তা হলো আরও স্তম্ভিত করে দেওয়ার মতো, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল প্রায় 3 মাসের। তবে তিনি বিবাহিত ছিল কিনা তা বোঝবার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ইন্সপেক্টর ত্রিলোকেশ্বর তদন্তের দায়িত্ব হাতে নিয়েই লেগে পড়লেন, যেন এই রহস্যের জট ছাড়ানো তার একমাত্র কর্তব্য। সারা শহরে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই নারকীয় হত্যাকাণ্ডের খবর। চারিদিকে গুঞ্জন, আতঙ্ক আর গুজব। কিছু লোক তো নিজেদের কল্পনায় বানিয়েও ফেলেছে ঘটনা সত্য, যেন চোখের সামনে দেখে এসেছে পুরো হত্যাকাণ্ডটি। ইন্সপেক্টর খোঁজ নিতে শুরু করলেন যে কেউ কি তার স্ত্রী, মেয়ে বা বোনকে হারিয়েছে। কিন্তু শহরে এমন কোথাও নিখোঁজের কোনো খবর নেই, না সদরে না আশেপাশের জেলাগুলোতে। কোথাও কোনো নিখোঁজের ডায়েরি পর্যন্তও হয়নি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও মেলেনি মেয়েটির পরিচয় সম্পর্কিত কোনো সূত্র। তাহলে কি বহু দূর থেকে কাউকে এনে এখানে খুন করে ফেলে যাওয়া হয়েছে? এমন অনুমানেও কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। ইন্সপেক্টর এক প্রকার নিশ্চিত যে খুনি এখানকারই, আর মৃত মেয়েটিও। অথচ এমন এক রহস্যময় পর্দা জড়িয়ে রয়েছে সবকিছুর ওপরে, যেন ইচ্ছাকৃতভাবেই মেয়েটির পরিচয় আড়াল করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল এক পাটি চটি, সেটুকুই এখন একমাত্র আশার আলো। ইন্সপেক্টর সেই চটিটি হাতে নিয়ে একে একে শহরের সব জুতোর দোকানে যাচ্ছেন। শেষমেশ বহু ঘোরাঘুরির পর এক দোকানে গিয়ে মিলল প্রথম ইঙ্গিত। চটিটি সেখান থেকেই বিক্রি হয়েছে। নিজেকে সংযত ও উত্তেজনা চেপে রেখে ইন্সপেক্টর প্রশ্ন করলেন, ক্রেতা কি আপনার জানাশোনার মধ্যে? না। নিশ্চয়ই কোনো মহিলা। তিনি দেখতে কেমন? 2 মহিলা এসে 2 জোড়া চটি নিয়েছিলেন। সঠিক এখন বলা মুশকিল, তবে যতদূর মনে পড়ছে 2 জনের কেউই দেখতে খারাপ ছিলেন না। আচ্ছা, তারা কবে এসেছিলেন বলতে পারেন? ঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছে এ মাসের ওই 7 তারিখে। আর কখনো ওই 2 মহিলা আপনার দোকানে এসেছেন? মাস 6 আগে ওদের মধ্যে একজন এসেছিলেন, হ্যাঁ, ওই সুটকেস কিনতে। ওই 2 মহিলা কি হিন্দি ভাষী? না, বোধহয় বাঙালি। ওদের ভাঙা ভাঙা হিন্দি শুনেই আমার এই ধারণা হয়েছে। ইন্সপেক্টর আর কোনো কথা না বাড়িয়ে দোকান থেকে বেরিয়ে এলেন। যদিও দোকানদারের সঙ্গে কথোপকথন খুব দীর্ঘ হয়নি, তবুও কিছু জরুরি সূত্র তার হাতে এসেছে। অন্তত এইটুকু বুঝেছেন, মৃত মহিলা নিঃসন্দেহে বাঙালি এবং সম্ভবত মলিচক শহরেরই বাসিন্দা। দোকানে জানালো যে এমন ধরনের স্যান্ডেল সম্প্রতি মাত্র কয়েক জোড়াই এনেছে এবং 6 মাসের মধ্যে সেগুলো বিক্রিও হয়েছে। এই তথ্য এক ধরনের সময়সীমা নির্ধারণ করে দিল ইন্সপেক্টরের মাথায়। এদিকে ঘটনাস্থলে উপস্থিত বাসের যাত্রীদের বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত না পুলিশ এসে পৌঁছচ্ছে তারা যেন সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে। ইতিমধ্যে ক্লিনার কোতোয়ালির দিকে রওনা হয়েছিল চিঠি হাতে।
প্রায় ঘন্টা দেড়েক পর ইন্সপেক্টর ত্রিলোকেশ্বর কয়েকজন অফিসার নিয়ে এসে পৌঁছল ঘটনাস্থলে। রোদ তখন কড়া, চারপাশের বাতাসও গুমট। ইন্সপেক্টর দেহটির কাছে গিয়ে নীরবে খুঁটিয়ে দেখতে লাগলেন। নির্মমভাবে বারবার ভারী কোনো বস্তুর আঘাতে মুখটা এমনভাবে থেতলে দেওয়া হয়েছে যে আসল চেহারা বোঝবার একটুও উপায় নেই। নাক, চোখ, ঠোঁট সবই যেন মিশে গেছে। এই ধরনের নিষ্ঠুরতা একমাত্র সেই মানুষই করতে পারে যার মধ্যে বিন্দু মাত্র সহানুভূতির কোনো অবশিষ্ট নেই। দেহের কাছ থেকে এক ধাপ সরে এসে ত্রিলোকেশ্বর চোখ বোলাতে লাগলেন চারিপাশে। ঠিক পাশেই ছোট্ট একটা জমিতে কিছুদিন আগেই চাষ করা হয়েছিল। ফসল কাটাও হয়ে গেছে। গোড়াগুলো এখনো সারি বেঁধে দাঁড়িয়ে। এর পাশেই শুরু হয়েছে এক জঙ্গল, নাম না জানা কাঁটা গাছে ভরা। মাঝে মধ্যে বড় গাছের ছায়াও ছড়িয়ে রয়েছে মাটি জুড়ে। ত্রিলোকেশ্বরের অভিজ্ঞ চোখ বলে দিল যে এই জায়গাতে কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটেনি, কারণ পুরো এলাকাটাই খোলা। আশেপাশে কোনো রক্তের দাগও নেই। অর্থাৎ অন্য কোথাও খুন করে মৃতদেহটা এখানে এসে ফেলে গেছে অপরাধী। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল একটা জায়গায়। একটু দূরে ওটা কি পড়ে আছে? চটি। নিঃসন্দেহে আরও ঘনীভূত হল। দ্রুত এগিয়ে গিয়ে নিচু হয়ে সেটা তুলে নিলেন। তার অনুমান ভুল ছিল না। চমৎকার একজোড়া মেয়েদের স্যান্ডেল, দামি ও রুচিশীল। চারিপাশে তন্ন তন্ন করে খুঁজেও দ্বিতীয় পার্টিটির কিন্তু আর কোনো হদিশ পাওয়া গেল না। এমন সময় সরকারি ডাক্তার এসে হাজির হলেন। মৃতদেহের ওপর একবার চটজলদি চোখ বুলিয়ে নিলেন তিনি। তারপর এগিয়ে গেলেন ইন্সপেক্টরের দিকে। কিছু একটা জানানোর জন্য অপেক্ষা করছেন বলে মনে হলো। কিরকম দেখলেন ডক্টর? পোস্টমর্টেম হওয়ার আগে নিশ্চিত কোনো মন্তব্য করা ঠিক নয়। তবুও মনে হয় 14-15 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। তার মানে গতকাল বিকেলে? হয়তো, আবার আরও কয়েক ঘন্টা বেশিও হতে পারে। মুখের আঘাতই কি মৃত্যুর কারণ বলে আপনি মনে করছেন? গলায় হালকা একটা দাগ রয়েছে, লক্ষ্য করেছেন কি? মৃত্যুর কারণ এটাও হতে পারে। অর্থাৎ গলা টিপে খুন করা হয়েছে? ডাক্তারের কিছু না বলে নীরবে সরে গেলেন। পুলিশের ফটোগ্রাফার ইতিমধ্যেই ছবি তোলা শেষ করেছে। ত্রিলোকেশ্বর মনে মনে ভাবলেন, এখানকার কাজ তো মোটামুটি শেষ। এতে মৃতদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হলো। ইন্সপেক্টর পথের ধারে কুড়িয়ে পাওয়া এক পাটি চটি নিয়ে গভীর চিন্তায় ডুবে জিপের দিকে এগোলেন। দুবারই একই দোকান থেকে কেনাকাটা করার প্রমাণ মিলেছে। এর থেকে নিঃসন্দেহে বলাই যায় যে নিহত মহিলা স্থানীয় কেউ। কিন্তু আশ্চর্যের বিষয়ে আশেপাশে কোনো বাঙালি পরিবার এখনও এসে জানাননি তাদের বাড়ির কেউ নিখোঁজ। ইন্সপেক্টর নিজের সাধ্যের মধ্যে যতটা সম্ভব তদন্ত চালালেন। পথে ঘাটে দেখতে পাওয়া বহু বাঙালিকে নানা প্রশ্নও করলেন, কিন্তু মৃত নারীর পরিচয় উদ্ঘাটন করা গেল না। রহস্য যেমন আগে ছিল তেমনই থেকে গেল। ত্রিলোকেশ্বর চলে যাওয়ার পর সত্যব্রত ঘরে ফিরে দেখলেন মিসেস হাজরা আর সুবল এক কোণে চুপচাপ বসে রয়েছেন। তাদের চোখে মুখে অভিব্যক্তি দেখেই মনে হলো যে পাশের ঘরের কথাবার্তার সারাংশ কিছুই তাদের অজানা নয়। সিগার ধরিয়ে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে সত্যব্রত বললেন, আমাদের কথাবার্তা শুনেছ বলে মনে হচ্ছে। সুলেখা হেসে বলল যে ঢাক পিটিয়ে পরামর্শ করলে আমরা তো শুনতে পাবই। হাসির কথা নয়। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে এর যে কি সমাধান আমরা করব সেটা নিয়েই তো ভাবছি। কলেজে আমিও এই কথাই শুনছিলাম। ভূতি হোক আর যাই হোক, ব্যাপারটা যে সত্যি তাতে তো কোনো সন্দেহ নেই। আর সকলের কথা ছেড়ে দিলেও ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের উক্তিকে তো হেসে উড়িয়ে দেওয়া যায় না। কত ধরনের অবিশ্বাস্য ঘটনাই তো ঘটে। কত ধরনের অবিশ্বাস্য ঘটনাই তো আমাদের চারপাশে ঘটে মাঝে মাঝে। বিভিন্ন দেশের পুলিশ ফাইলে এই ধরনের বহু ঘটনা নথিভুক্ত হয়েছে। আমি এখন কি ভাবছি জানো তো? ভাবছি ঘটনাটা একবার নিজের চোখে প্রত্যক্ষ করব। কিন্তু তুমি যে অন্যদের মতো দেখতে পাবেই তার নিশ্চয়তা কোথায়? তা অবশ্য নেই, তবে মাঝে মধ্যে যখন দেখা পাওয়া যাচ্ছে তখন আশা করছি 2-1 দিন ঘোরাঘুরি করলে আমিও দেখতে পাবো। আমি আপনার সঙ্গে যেতে চাই পিসেমশাই। বেশ, আজ রাত থেকেই তাহলে আমাদের পরিক্রমা শুরু হোক। আমিও যাব তোমাদের সঙ্গে। তুমি? না না সুলেখা, তোমার যাওয়াটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? তুমি ভাবছো আমি ভয় পাবো?
কিছুক্ষণ কথাবার্তার পর স্থির সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনজনেই আজ রাতেই রওনা দেবেন। মুখে যাই বলা হোক না কেন, সত্যব্রতের মনে গভীর সংশয়। যে মেয়ে খুন হয়েছে সে আবার কিভাবে দেখা দিতে পারে? সে নিজ চোখে দেখে নিজের কানে শুনে সেই রহস্যের মীমাংসা করতে চান। 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে সত্যব্রতের দল 3 রাত ধরে মলিচক আর ঝাঁঝার মাঝামাঝি এলাকায় খোঁজাখুঁজি করেছে, কিন্তু যাকে দেখবার আশায় এত কষ্ট সে যেন মেঘে ঢাকা চাঁদ। দেখা মেলেনি একবারও। পরিশ্রান্ত শরীর আর ক্লান্ত মন নিয়ে তারা খানিকটা ভেঙেও পড়েছেন। অবশেষে সত্যব্রত স্থির করলেন যে আজই শেষ প্রচেষ্টা। আজ যদি কিছু না ঘটে তবে এই অনুসন্ধানের ইতি তিনি এখানেই টানবেন। রাতের খাওয়া শেষ করে 1 ফ্লাস্ক চা ভরে সবাই তৈরি হয়ে নিলেন। 12:30টার সময় মতো যাত্রা শুরু করা হলো। আজ আকাশ একেবারে নিঃসঙ্গ, চাঁদের দেখা নেই। শক্ত হাতের স্টিয়ারিংটা ধরলেন সত্যব্রত। গাড়ির গতি প্রায় 50 মাইল। রাস্তার পাশে লম্বা গাছগুলো বাতাসে কাঁপছে, নিস্তব্ধতা যেন চারিপাশের কানে ফিসফিস করছে। হেডলাইটের আলো আধা রাতকেও কেটে এগিয়ে চলেছে। শেষমেশ গাড়ি এসে পৌঁছল ঝাঁঝা। এরপর প্রায় 1.5 ঘন্টা এদিক ওদিক ঘুরে কাটানোর পর ফের যাত্রা শুরু হলো ফেরতা রুট ধরে। ইতিমধ্যে কলকাতাগামী একটি এক্সপ্রেস ঢান্দা স্টেশনের অতিক্রম করেছে। মলিচকে কোনো যাত্রী না নামায় স্টেশনের ট্যাক্সি চালকেরা নিজেদের গাড়িতে বসে অপেক্ষা করছে পরবর্তী ট্রেনের জন্য। সত্যব্রত এবার গাড়ির গতি কমিয়ে দিয়েছেন। স্টিয়ারিংয়ের উপর হাত রেখে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন, আর সিগারেটের ধোঁয়ায় ঘিরে নিচ্ছেন নিজের ভাবনার জাল। পেছনে বসে সুলেখা ও সুবলের মধ্যে হালকা কথাবার্তা চলছিল, যেন কিছুটা অস্থিরতা তাদেরকেও স্পর্শ করেছে। এমন সময় হঠাৎ সত্যব্রত চোখটা স্থির হয়ে গেল একটা জায়গায়। হেডলাইটের শেষ প্রান্তে আবছা আলোয় দেখা গেল কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। গাড়ি আর কয়েক গজ এগোতেই স্পষ্ট হয়ে উঠল যে একটি মেয়ে। সত্যব্রতের বুকের ভেতর দিয়ে যেন একটা শিহরণ বয়ে গেল। মনে হলো রক্ত যেন অস্বাভাবিক দ্রুততায় ছুটছে তার সারা শরীর জুড়ে। সত্যব্রত নিঃশ্বাস টেনে চাপা স্বরে বললেন, তোমরা সামনের দিকে তাকাও। সত্যব্রতের কথা শোনার সঙ্গে সঙ্গে সুলেখা ও সুবলের দৃষ্টি বিস্ফারিত হলো সামনের দিকে। গাড়ি আরও কাছে চলে এসেছে। মেয়েটির শাড়ির রং পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে। ওর গায়ের রং ফর্সা, ধারালো মুখ, সবকিছুই পরিষ্কারভাবে চোখে ধরা দিয়েছে। রাস্তার ধার দিয়ে মেয়েটি এবার মাঝখানে এসে দাঁড়ালো। 1 হাত তুলে গাড়ি থামাবার ইঙ্গিত করছে। সত্যব্রত কি করবেন তা স্থির করতে পারলেন না। গাড়ির গতি মন্থর হয়ে এসেছিল। পেছন থেকে আর্তকণ্ঠে সুলেখা বলে উঠল, গাড়ি থামিও না, গাড়িটা থামিও না। সুলেখার কথায় সত্যব্রতের কিংকর্তব্য বিমূঢ় ভাবটা কেটে গেল। উনি অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে মেয়েটিকে পাশ কাটিয়ে 70 মাইল বেগে গাড়ি ধাবিত করলেন। ব্রেক কষলেন একেবারে মলিচকের সদর বাজারে এসে। বাজারে তখন কোনো জনপ্রাণীও নেই, এমনকি বিটের কনস্টেবলকেও দেখা যাচ্ছে না। সত্যব্রত বললেন, কাজটা কিন্তু ভালো হলো না। যার দেখা পাওয়ার জন্য এত ঘোরাঘুরি করছি তার দেখা পেয়েও ভয়ে পালিয়ে এলাম আমরা। ওখানে গাড়ি থামিয়ে তোমার লাভটা কি হতো শুনি? দেখতে চেয়েছিলে, দেখা তো পেলে, আবার কি চাও? 2-4টে কথা আমরা বলতে পারতাম পিসিমা। উনি কেন দেখা দিচ্ছেন তার উত্তরটাও পাওয়া যেত। আর উত্তর পেয়ে কাজ নেই। অপদেবতাদের সঙ্গে গালাগালি করতে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। গাড়িতে স্টার্ট দাও। সুলেখা যে অত্যন্ত ভয় পেয়ে গেছেন তা বুঝতে পারলেন সত্যব্রত। গাড়ি এগিয়ে চলল বাংলোর দিকে। প্রসঙ্গটি আর চাপা থাকল না। শহরময় রাষ্ট্র হয়ে গেল। স্বয়ং ডিএসপি সাহেব সপরিবারে সেই মেয়েটিকে দেখেছেন। রাত্রের দিকে কেউই আর ঝাঁঝার দিকে পা বাড়াতে সাহস করে না। সমস্ত শহর কেমন যেন থমথম করছে। এদিকে ইন্সপেক্টর তিলকেশ্বর পূর্ণোদ্যমে তদন্ত চালিয়ে যাচ্ছেন হত্যা রহস্যকে ফিকে করবার জন্য। সেই পোড়োবাড়ি যেখানে মানুষ ভুলিয়ে নিয়ে গিয়ে মেয়েটিকে অদৃশ্য হয়ে যাচ্ছে, তার উপর পাহারা বসানো হয়েছে। রাত্রে অবশ্য কেউ ওখানে থাকতে চায় না, পাহারা থাকে দিনে। তিলকেশ্বর জানেন এই কেসের ওপর সাফল্যজনকভাবে জবনিকা না ফেলতে পারলে তার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু কি করবেন তিনি? অবিরাম চেষ্টা করেও অন্ধকার ছাড়া তো কিছুই দেখতে পারছেন না। সত্যব্রতের সেই নৈশ অ্যাডভেঞ্চারের পর প্রায় 3 দিন কেটে গেছে। রমা তখন রেটিনায় অনেকেই একত্রিত হয়েছেন। শীত গাঢ় হবার সঙ্গে সঙ্গে পেশেন্টের বিশেষ সাক্ষাৎও পাওয়া যায় না। তাই প্রতিদিন ওই সময় রেটিনায় বসে আড্ডা, নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনাও হয়।
বলাই বাহুল্য, গত কয়েকদিন ধরে ভৌতিক কাণ্ড কারখানা নিয়ে আলোচনা কেন্দ্রীভূত হয়েছে। চ্যাটার্জি আজ সুবলকে আড্ডায় ডেকে এনেছেন। সুবল তার সেদিনের অভিজ্ঞতার কথাই বলছিল। চ্যাটার্জি বললেন, প্রকৃত ঘটনাকে চেপে মানুষ ক্রমেই রং চড়িয়ে বলতে আরম্ভ করেছে। কাল তো একজন বলেই বসলো সে নাকি মাঝরাতে রিকশায় আসছিল, এমন সময় মেয়েটি এসে বলল রিকশা চড়ে সেও শহরে যাবে। মানে কুল দেবার বহরটা একবার দেখ শুধু। অমিত বলল, যে যাই বলুক, আমার ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে কিন্তু এতটুকু অতিরঞ্জিত কিছু নেই। এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে তো মনে হয় শহরের প্রত্যেকেই মেয়েটাকে দেখেছে। অরুণ, তুমিও কি দেখেছো নাকি? অরুণ সরকার একপাশে চুপ করে বসেছিল। এমনিতে সে একটু কম কথা বলে, তবে তার সুচিন্তিত অভিমত অনেক সময় কাজে লেগেছে এমন নজির রয়েছে। সে বলল যে আমি কিভাবে দেখব বলুন, আমার তো আর গাড়ি নেই। যাদের গাড়ি আছে বা রাতে যারা ট্যাক্সি নিয়ে যাতায়াত করে তারাই দেখেছে। এই সময় রেডিও ইঞ্জিনিয়ার অশোক সেন এসে উপস্থিত হলো। যে সমস্ত রেডিওর আশা মানুষ ছেড়ে দেয় সেগুলো সেনের হাতে পড়লে প্রাণবন্ত হয়ে ওঠে। তাছাড়া রসিক হিসেবেও তার খ্যাতি রয়েছে। সেন ঘরের মধ্যে প্রবেশ করেই বলল যে ভূতানিকে নিয়ে কথা হচ্ছে বোধহয়। প্রান্ত ওষ্ঠাগত, যেখানেই যাচ্ছি একই আলোচনা। সুবল বলল, এক নাগারে যে একঘেয়েমি চলছিল তার উপর প্রচণ্ড রকমের নতুনত্ব এসেছে। লোকে প্রাণ খুলে আলোচনা করছে, তা করতে দিন না। দেবব্রত বললেন, কিন্তু কতদিন? সেন নির্লিপ্ত গলায় বলল, ওঝা ডাকিয়ে ভূত তাড়াবেন যদি ভেবে থাকেন তাহলে বলবো ওতে কাজ হবে না। মেয়েটির রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখানো বন্ধ হতে পারে শুধু একটি উপায়, আর তা হলো প্রেম। প্রেম? সকলেই অবাক। হ্যাঁ, প্রেম। শুনেছি ওই পেতনিটি নাকি খুব সুন্দরী আর অল্প বয়সীও বটে। এই ধরুন প্রেম প্রেম খেলায় তাকে যদি একবার মাতিয়ে তোলা যায়, তারপর ধরুন যাকে যাক এত উপমায় কাজ নেই। মোদ্দা কথা এখন স্থির করতে হবে আমাদের মধ্যে কে বুক ভরা প্রেম নিয়ে তার কাছে যাবে। তারপর ধরুন যাকে যাক এত উপমায় কাজ নেই। মোদ্দা কথা হলো এখন স্থির করতে হবে আমাদের মধ্যে কে বুক ভরা প্রেম নিয়ে তার কাছে যাবে। সেন, ইয়ার্কির একটা সীমা আছে। গুরু গম্ভীর প্রসঙ্গটাকে তুমি লাইট করে দিচ্ছ। এই দেখো তুমি চটে উঠলে। আরে আমি শুধু তোমাদের সমাধানের একটা রাস্তা দেখাচ্ছিলাম। চলে, আমাকে এক্ষুনি একবার ঝাঁঝা যেতে হবে। কি করব বল, 10টার ট্রেনে আমাদের একজন কর্তা ব্যক্তি আসছেন, তাকে রিসিভ করতেই আমাকে যেতে হবে, অফিসের নির্দেশ। এই রাত্রে? সেটাই তো ভয়ের কথা, তবে ভরসাও আছে। আজ পর্যন্ত লোকে পেতনি দর্শন করেছে মাঝরাতে। আমি 11টার মধ্যেই ফিরে আসছি। তা ধরুন ট্রেনটা ঘন্টা 3 লেট হলো, তখন কি করবেন? যদি সেরকম কিছু ঘটে তাহলে রাতটুকু ঝাঁঝা স্টেশনেই কাটিয়ে দেব। দেবব্রত দ্রুত পায়ে রেটিনা থেকে বেরিয়ে এসে স্কুটারে চেপে বসলেন। মাঝপথ থেকে চুনিলালকে তুলে নিতে হবে। চুনিলাল তার অধিস্থান এজেন্ট, তাকে বলা আছে সে নিশ্চয়ই তৈরি হয়ে অপেক্ষা করছে। ভৌতিক পথ না হলেও এতটা পথ একা যেতেন না দেবব্রত। চুনিলাল অত্যন্ত কর্তব্যপরায়ণ লোক। সে পূর্ব কথা মতো দাঁড়িয়েছিল পোস্ট অফিসের সামনে। চুনিলালকে পেছনে বসিয়ে দেবব্রত যখন ঝাঁঝার পথ ধরলেন তখন কাটায় কাটায় 8:45। শহর পেরিয়ে হাইওয়েতে পড়ার সঙ্গে সঙ্গেই তীব্র কনকনে হাওয়া অবিরাম আক্রমণ চালিয়ে যেতে লাগলো তাদের ওপর। ভয়রাম বলল, শীতটা পড়েছে জব্বর। হ্যাঁ, ঠান্ডাটা যেন একেবারে তীরের মতো গায়ে এসে বিঁধছে। রাস্তায় একটা আলো পর্যন্তও নেই, লক্ষ্য করেছেন? সেকেলে ব্যবস্থাটা এখনো চালু আছে। চাঁদ উঠুক বা না উঠুক, শুক্লপক্ষ হলেই ইলেকট্রিক সাল্লাই রাস্তায় আলো জ্বালবে না। স্কুটার এগিয়ে চলেছে। দেওয়া মোড়, অর্থাৎ যেখানে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সে জায়গাটা এখান থেকে কিছুটা দূরে। স্কুটার আরও মিনিট 5 এগোবার পর দেবব্রত গজ 50 দূরে মশালের মতো কি যেন জ্বলতে দেখলেন। দেবব্রত বললেন, কিছু দেখতে পাচ্ছ? ভয়রামও দেখতে পেয়েছিল। সে বিস্মিত গলায় বলল যে আগুন জ্বালল কে ওখানে? ঘটনাস্থলের দূরত্ব আরও কিছুটা কমে এসেছে। স্পষ্ট 2জন লোককে দেখা যায়। উত্তেজনায় ভয়রামের গলাটা কেঁপে গেল। ওরা মশাল নিয়ে কি করছে ওখানে? তাই তো। বিস্ময়ের শেষ ধাপে এসে পৌঁছলেন দেবব্রত।
স্কুটারের শব্দ কানে পৌঁছানোর জন্য নাকি অন্য কোনো কারণেই হোক, ঠিক সেই সময় লোক দুটো মশাল ফেলে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মশালের 3-4 হাতের মধ্যেই এসে পড়ল স্কুটার। রাস্তার ঠিক ওপরে নয়, পাশের ঢালু অংশে মশাল দুটো পড়ে রয়েছে, কিন্তু ও মশালের লালচে আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে একজন হুমড়ি খেয়ে পড়ে রয়েছে। ভয়রাম প্রায় চিৎকার করে উঠল, দেখুন দেখুন, একটি লোক পড়ে রয়েছে। দেবব্রতর মনে হলো যে এই কোলমেলে পরিস্থিতিতে নাক গলিয়ে ছাজার দিকে রওনা হওয়াটাই ভালো, কিন্তু পর মুহূর্তে নিজের মনকে করা শাসনে বাঁধলেন। একজন মানুষ পড়ে রয়েছে, তাকে সাহায্য না করেই সেখান থেকে চলে যাওয়াটা মনুষ্যত্বের একেবারেই পরিচয় নয়। দেবব্রত স্কুটারটা থামালেন। তেজ কমে গেলেও মশাল যেভাবে জ্বলছিল তাতে বৃত্তাকারভাবে প্রায় 10-12 হাত বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। ভয়রাম ও দেবব্রত একই সঙ্গে এগুলেন দেহটির দিকে। কয়েক পা এগোবার পর তারা দেখতে পেলেন হুমড়ি খেয়ে পড়ে থাকা লোকটি অসুস্থ বা আহত নয়, নিষ্ঠুরভাবে নিহত। কোনো অস্ত্র অবশ্য তার শরীরে বিধে নেই, তবে ঘাড়ের একটু নিচ থেকে যে পরিমাণ রক্ত বেরিয়েছে তা লক্ষ্য করলেই বলা যেতে পারে যে শরীরে প্রাণ না থাকাটাই স্বাভাবিক। সাদা জারকিন্সে শরীরটা ঢাকা থাকায় ক্ষতগুলো ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না। অবশ্য রক্ত এখন আর গড়িয়ে পড়ছে না, গাঢ় আকার নিয়েছে, অর্থাৎ এই নিষ্ঠুর হত্যা সাধিত হয়েছে বেশ কিছুক্ষণ আগে। প্রায় 2 মিনিট একই জায়গায় অনড় দাঁড়িয়ে রইলেন দেবব্রত। ভয়রামের অবস্থাও ঠিক একই রকম। ঠান্ডাতে দুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। দেবব্রত বললেন, সাজ পোশাক দেখে তো শহুরে মানুষ বলেই মনে হচ্ছে। আপনার কি মনে হয় কিছুক্ষণ আগে যে লোক দুটো পালিয়ে গেল এ কাজ তাদেরই? হতে পারে, কিন্তু আমাদের এখন আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। পুলিশে খবর দেওয়া দরকার। তুমি ডেড বডি পাহারা দাও, আমি শহরে গিয়ে খবরটা দিয়ে আসি। আমি এখানে একলা মরা পাহারা দেব? আমায় কেটে ফেললেও পারবো না। আমি থাকতে পারি, কিন্তু তুমি তো আবার স্কুটার চালাতে পারো না। এদিকে মশালের আলো নিস্তেজ হয়ে আসছে। এই সমস্ত জায়গাতেই অন্ধকারকে বড় বেশি ভয়ঙ্কর বলে মনে হয়। শেষ পর্যন্ত চুন্নির আলী সমস্যার সমাধানের পথ দেখালো। বলল, কিছু দূর এগোলেই তো ট্যাক্সি টোল অফিস, ওখানে গিয়ে পুলিশকে খবর দিয়ে তো আমরা কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসতে পারি। সেই ভালো, চলো টোল অফিসেই যাওয়া যাক। দেবব্রত ওর চুনিলাল একসঙ্গে টোল অফিসে পৌঁছলেন। সেখানে 5-6 জন মানুষ গা ঘেঁষে বসে নিচু গলায় গল্প করতে করতে আগুনে হাত সেঁকছিল। তাদের কাছে ঘটনাটা জানিয়ে টেলিফোন ব্যবহারে অনুরোধ জানানো হলো। খুন শব্দটা উচ্চারিত হতেই প্রথমে সকলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তারপর একে একে ভয়ের ছায়া নেমে এলো সবার মুখে। দেবব্রত কোতোয়ালিতে ফোন করলেন। অপর প্রান্তে ছিলেন ইন্সপেক্টর ত্রিলোকেশ্বর। খবর পাওয়ার 20 মিনিটের মধ্যেই ইন্সপেক্টর ঘটনাস্থলে পৌঁছে গেলেন, তার সঙ্গে তার দল এবং কয়েকটা পেট্রোল ম্যাক্স ল্যাম্প। দেবব্রত তখন তার অভিজ্ঞতা সবিস্তারে বর্ণনা দিলেন এবং জানালেন যে কেন তারা স্টেশনে যেতে চেয়েছিলেন। ত্রিলোকেশ্বর দেবব্রতকে ভালো করেই চিনতেন। এ লোক পালাতে পারবে না এমন নিশ্চয়তাও তার ছিল, তাই স্টেশনে যাওয়ার অনুমতি দিয়ে দেবব্রত ও ভয়রামকে ছেড়ে দিলেন। এরপর তিনি নিজে মৃতদেহটি পরীক্ষা করতে এগোলেন। তার আগেই অবশ্য দেবব্রত নিশ্চিন্তভাবে শনাক্ত করে যে নিহত যুবকটি আর কেউই নয়, মৃণাল। মরিচকের পরিচিত ব্যবসায়ী উমেশ ধরের ভাগ্নে মৃণাল, যিনি স্নাতক হওয়ার পরেও দীর্ঘদিন বেকার ছিলেন। এলাকায় তার খ্যাতি ছিল বকাটে যুবক হিসেবে। উমেশ ধর সম্প্রতি ভাগ্নের নানা রকম কুকর্মের অভিযোগ নিয়েও বেশ বিব্রতই ছিলেন। ইন্সপেক্টরের চোখে প্রথমে যেটা ধরা পড়ল তা হলো মৃণালের হাতে না আছে ঘড়ি, না আছে আংটি, অথচ কুচকানো চামড়ায় স্পষ্ট দাগ, যা প্রমাণ করে যে সেগুলো আগে ছিল। পকেটও পুরোপুরি খালি, সবকিছুই লোপাট করা হয়েছে। আরও একটি বিষয় পরিষ্কার, খুন ঘটনাস্থলে ঘটেনি। এখানে যদি হত্যাকাণ্ডটি ঘটত তবে খাসের উপর রক্তের দাগ কিংবা ধস্তাধস্তির চিহ্ন থাকত, অথচ এসবের কিছুই নেই। ছবিগুলো তোলা হয়েছিল দেহটি নাড়ানোর আগেই, আর আরও কয়েকটি স্ন্যাপ নেওয়ার পর মৃতদেহ পাঠানো হয় পোস্টমর্টেমের জন্য। কয়েকজন কনস্টেবলকে সেই জায়গায় পাহাড়ের দায়িত্ব দিয়েই ইন্সপেক্টর বাকিদেরকে নিয়ে থানার দিকে রওনা দিলেন। উমেশ ধরকে খবর দেওয়া হলো। তিনি এসে লাশটি শনাক্ত করলেন। তার অভিব্যক্তি থেকে বোঝা গেল না যে কোনো শোকের ছাপ লেগে রয়েছে, বরং মনে হলো একটা ভার নেমে গেল তার বুক থেকে। ইন্সপেক্টরের প্রশ্নের জবাবে উমেশ ধর যা বললেন তার মূল কথা হলো এই: মৃণালের বয়স যখন 5,
এক দুর্ঘটনায় তার মা ও বাবা মারা যান। তখন থেকে সে তার কাছেই মানুষ। পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা উঠতেই সে বাধা দেয়। শেষ পর্যন্ত উমেশদার সিদ্ধান্ত নিয়েছিলেন যে মৃণালকে নিজের ব্যবসায় যুক্ত করবেন, কিন্তু মৃণালের একগুঁয়ে স্বভাব তাতে বাধা হয়ে দাঁড়ায়। সম্প্রতি তিনি জানতে পেরেছেন মৃণাল বাজে লোকেদের সঙ্গে চলাফেরা করেছে এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই আর কিছু বলার চেষ্টাও করেননি। গতকাল ছুটির দিন ছিল, উমেশদার প্রায় সারাদিনই বাড়িতেই ছিলেন। দুপুর নাগাদ খাওয়া দাওয়া সেরে মৃণাল বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাত 10টা পর্যন্ত না ফেরায় উমেশ উদ্বিগ্ন হয়ে ওঠেন। অবশেষে গাড়ির সন্ধান মেলে। উমেশের এক কর্মচারী রাজেন্দ্র রোডে ফাঁকা গাড়ি দেখতে পান। তখনই উমেশকে খবর দেন। উমেশ নিজেকেই গাড়িটা বাড়ির ভেতরে আনেন, কিন্তু মৃণাল, তার আর কোনো খোঁজ মেলেনি। ইন্সপেক্টরের মুখ থেকেই প্রথমবার উমেশ শুনলেন যে তার ভাগ্নেকে নির্মমভাবে খুন করা হয়েছে। মৃণালের কোনো ঘনিষ্ঠ বন্ধুর সন্ধান দিতে পারেন? ঘনিষ্ঠ কিনা জানি না, তবে ওই তপনের কাছে তার খুব যাতায়াত ছিল। পুরো নাম কি ছেলেটির? তপন রায়, ওই কলেজ রোডে থাকে। আচ্ছা, আপনি দেবব্রত চ্যাটার্জিকে চেনেন? চিনি। তার সঙ্গে আপনার ভাগ্নের কিরকম সম্পর্ক ছিল? কি করে বলবো বলুন দেখি, আমি তো ভাগ্নের পিছু পিছু ঘুরতাম না, তবে আমার সঙ্গে রিঙ্কুরি আগে ওর বচসা হয়েছিল। কি নিয়ে বচসা হয়েছিল বলতে নিশ্চয়ই আপত্তি নেই। কাটা 5 জমি নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। নেহেরু অ্যাভিনিউ এর ওই জমিটা আমরা দুজনেই কিনতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জমির মালিক মত পাল্টে ফেলায় আমরা কেউই কিনতে পারিনি। আচ্ছা, এই খুনের ব্যাপারে আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি এ সম্পর্কে কোনো মতামত দিতে চাই না। খুনিকে ধরার দায়িত্ব তো আপনাদের। হ্যাঁ। ঝোপঝাড় সরিয়ে ধীরে ধীরে এগোলেন ইন্সপেক্টর। খুব দূরে যেতে হলো না। একটি বিশাল ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে এসে তার পাটা থমকে গেল। সেখানে জমাট বাঁধা রক্ত ছড়িয়ে আছে এদিক ওদিক, এমনকি গাছের গুড়িতেও লালচে ছোপ। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানেই গেছে প্রাণটা মৃণালের। পরে মৃতদেহটিকে টেনে নিয়ে ফেলা হয়েছে রাস্তার ধারে। একটুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর। তার মনে চিন্তার ঢেউ ওঠানামা করতে লাগলো। সবথেকে বড় প্রশ্ন যে মৃণাল স্বেচ্ছায় এখানে কিভাবে এসেছিল এই নির্জন এলাকায়, তা আবার হত্যাকারীর সঙ্গে। মৃত্যুর দিকে পা বাড়াতে কি এমনিই বিশ্বাস ছিল তার? তবে এই জায়গা থেকে দুটো বিষয় আঁচ করা যায়। প্রথমত, হত্যাকারীর সঙ্গে মৃণালের বেশ পরিচিত বা আত্মীয়তা ছিল, আর দ্বিতীয়ত, দুজনেই এসেছিল উমেশ ধরের গাড়িতে। খুন হওয়ার পর ঘাতক একা গাড়িটা ফেলে পালিয়েছে জনশূন্য রাজেন্দ্র রোডে। এরপর আশপাশে খানিকটা ঘুরে দেখলেন ইন্সপেক্টর, কিন্তু তেমন কোনো সূত্রই তার চোখে পড়ল না। মনের ভেতর উদ্বেগের ছায়া নিয়ে তিনি রওনা দিলেন শহরের দিকে। মৃণালের হত্যাকাণ্ড ইতিমধ্যেই শহরের জনজীবনের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে। একে তো মৃতা তরুণীর বারবার দেখা দেওয়া, আর তারপর এই নির্মম খুন, সব মিলিয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্কের আবহ। সে অজ্ঞাত পরিচয় সেই মেয়েটির মৃত্যুর পর আবির্ভূত হয়েছে। হয়তো মৃণালকেও মাঝরাতে দেখা যাবে সেই পথের ধারে। সন্ধ্যায় রেটিনার আড্ডায় এই বিষয়ে আলোচনা করছিল অমিত, অরুণ সরকার, সুবল ও সেন। এমন সময় ঘরে ঢুকলেন দেবব্রত। তাকে বেশ অস্থির দেখাচ্ছে। জামাকাপড় একটু এলোমেলো, চেহারায় ক্লান্তির ছাপ। ক্লান্তভাবে চেয়ারে বসে পড়ে এক টিপ নস্য নিলেন। অমিত বলল, কি হয়েছে সিধুদা? যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মৃণালের খুনের ব্যাপারে পুলিশ আমাকেই সন্দেহ করছে। সে কি? দুর্ঘটনাস্থলে প্রথমে পৌঁছানোটাই দেখছি আমার পক্ষে কাল হলো। গত 3 দিন পুলিশ আমাকে 5 বার জেরা করেছে। তো দেখছি একেবারে অতিষ্ঠ হয়ে ওঠার জোগাড়। এখন কি করবেন ভাবছেন? আমার আর কি করার আছে বল? আত্মপক্ষ সমর্থনে যতদূর সম্ভব সত্যি কথাই তো বলেছি। ডিএসপি সাহেব মানে তোমার পিসেমশাই, তিনিও তো আমার কথা বিশ্বাস করছেন না বলেই মনে হলো। ভাগ্যের ওপর নিজেকে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলে কিন্তু চলবে না। অ্যারেস্ট হওয়ার আগেই ডিফেন্সের একটা ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করব বলো? সেনমশাই বলেছিলেন এই তদন্তের কেসে আমরা নেমে পড়ি, মন্দ হয় না। এতে সিধুদাকে মোটামুটি ডিফেন্স দেওয়া হবে। তা আমি কি বলতে চাইছিলাম তা যদি বুঝতে পারতেন তাহলে আর এরকম বিদ্রূপ করতেন না। কেসটার সম্পর্কে ইন্টারেস্ট নেওয়ার অর্থে আমি এটাই বোঝাতে চাইছি যে আমরাই খুঁজে পেতে হত্যাকারীকে বার করব। আমি বলতে চাইছিলাম যে এই থমথমে অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দুর্গাশঙ্কর বাবুকে একবার ডাকা উচিত। আপনি কি গোয়েন্দা দুর্গাশঙ্করের কথা বলছেন?
আমি আমি খবর পেয়েছি। সম্প্রতি উনি মধুপুরে এসেছেন অবসর কাটাতে। আর এখান থেকে তো মধুপুর বেশি দূর নয়, আমরা সহজেই ওনাকে অ্যাপয়েন্ট করতে পারি। অ্যাপয়েন্টমেন্ট তো সহজেই করা যায়, কিন্তু তার ফি, টাকার ব্যবস্থা হবে কিভাবে? কেন, আমরা চাঁদা করে তো টাকাটা দিতেই পারি। না না, অনেক জটিল কেস তিনি সহজেই নিষ্পত্তি করেছেন। আর তার বাজার দর অনেক, আমরা কজন চাঁদা দিয়ে তার দাবি মেটাতে পারবো না। হ্যাঁ, তবে তাকে আমরা কিন্তু অনুরোধটা করতেই পারি। এবার দেখো, আমাদের অবস্থা বিবেচনা করে তিনি যদি টাকার অঙ্কটা কমান তাহলে তো ভালোই। তাছাড়া এমন বিচিত্র একটা কেস, সেটা হাতে পাওয়ার একটা এত বড় লোভ বা এত বড় একটা সুযোগ কি উনি ছাড়বেন? এই প্রসঙ্গে স্থির করা হলো যে দুর্গাশঙ্করকে যে কোনো রকমেই এখানে আনতে হবে। তার সঙ্গে কথা বলতে যাবেন দেবব্রত, সঙ্গে থাকবে সেন। প্রাথমিক খরচের জন্য যে টাকার প্রয়োজন তা মেটাবার জন্য প্রত্যেককে কত করে দিতে হবে তাও স্থির হয়ে গেল। দুর্গাশঙ্কর মধুপুরের দিকে এসেছিল অবসর কাটাতে। এক নাগারে কাজ করে যেতে থাকায় মনটা বেশ শ্রান্ত হয়ে পড়েছিল তার। রাঘবের পরামর্শে দিন 10 আগে এসেছে মধুপুরে। বাড়িখানাও পাওয়া গিয়েছিল বেশ নিরিবিলি অঞ্চলে। বাহাদুরের হাতে রান্না খেয়ে ঘুমিয়ে আর রাজনৈতিক আলোচনা করে দুজনেই সময় কাটাচ্ছিল। সেদিন সকালে দুজন বসে যখন কথাবার্তা হচ্ছিল তখন বাহাদুর এসে ঘরে প্রবেশ করল। সে বলল যে দুজন ভদ্রলোক দেখা করতে চান। দুর্গাশঙ্কর বলল, কারা আবার দেখা করতে এলো ডাক্তার? মক্কেলরা এখানেও ধাওয়া করলো নাকি? হ্যাঁ, ক্ষতি কি? আমি জানি তুমি হাঁপিয়ে উঠেছ, মুখে যাই বলো, এখন হাতে মক্কেল পেলে তুমি বর্তে যাবে। দেবব্রত এই সময় সেনকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করলেন। শিষ্টাচার বিনিময়ের পর দুজনেই নিজেদের পরিচয় দিলেন। তারপর কি উদ্দেশ্যে আসছেন কুণ্ঠিতভাবে সে কথাও জানালেন। দুর্গাশঙ্কর মিনিটখানেক চুপ করে রইল। পাইপ ধরিয়ে নিয়ে ঘন ঘন ধোঁয়া ছাড়ল কয়েকবার। তারপর বলল, দেখুন, আমি এখানে এসেছি বিশ্রাম নেবার জন্যই। তবে এই চুপচাপ বসে থাকতে থাকতে হাঁপিয়ে যে উঠিনি তাও নয়। বেশ, কেসটা আমি হাতে নিলাম। ঘটনাটা এবার আপনি আমায় খুলে বলুন। দেবব্রতর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। আদ্যপান্ত ঘটনাগুলি বেশ গুছিয়েই বললেন। সব শুনে রাঘব বলল, খুবই ইন্টারেস্টিং কেস। শুধু ইন্টারেস্টিং নয় ডাক্তার, জটিলও। বেসরকারি তদন্তের জন্য আপনি পুলিশের অনুমতি নিয়ে কিন্তু রাখবেন। আমরা কাল রওনা হব। আর কোনো হোটেলে আমাদের থাকবার ব্যবস্থা করে দিলেই হয়ে যাবে। সম্মতি জানিয়ে এবার আসল কথা পারল সেন। আপনি কেসটা টেক আপ করলেন, এর থেকে শুভ আমাদের জন্য আর কিছুই হতে পারে না। তবুও মানে সসংকোচে একটা কথা আপনাকে বলতে হচ্ছে যে আপনার সম্মান মূল্য দেবার সাধ্য তো আমাদের নেই। হ্যাঁ, তবে তবে যতদূর সম্ভব আমরা কিন্তু সব সময় যে টাকা নিয়েই আমি তদন্ত করি এমন তো কোনো কথাই নেই। কেস আকর্ষণীয় হলে টাকাটা বড় কথা হয় না। ঠিক আছে, পেমেন্টের জন্য আপনারা ব্যস্ত হবেন না। আমরা এখন উঠলাম তাহলে। এখন স্টেশনে যেতে পারলে 3:30 ট্রেনটা ধরতে পারবো। দেবব্রত ও সেন বিদায় নেওয়ার পর দুর্গাশঙ্কর উত্তরে খোলা জানালার বাইরে মিনিট 2 দৃষ্টি প্রসারিত করে রাখল। তারপর রাঘবের দিকে ফিরে বলল, সব কিছুই তো শুনলে। কেসটা সম্পর্কে তোমার কি ধারণা ডাক্তার? ভৌতিক কাণ্ড কারখানা ও হত্যাকাণ্ড, এই ঘটনা দুটি কি তুমি একই সূত্রে গাঁথা বলে মনে করো? এই মুহূর্তে জোর দিয়ে কিছু বলা যায় না। তবে এ কথাও নিশ্চয় তোমার অজানা নয় যে ভূতের অস্তিত্বে আমার একেবারে আস্থা নেই। তুমি বলতে চাইছো ওটা ভৌতিক ব্যাপারই নয়, কারুর কারসাজি? আমি এখন কিছুই বলতে চাই না। তবে কারুর পক্ষে নিহত মেয়েটিকে মূলধন করে মানুষকে ভয় দেখানোটা খুবই কি শক্ত? মনে তো হয় না। তুমি যা বললে তাতে দুটো প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। এক, ওই নির্জন অঞ্চলে গভীর রাতে কোনো মেয়ের পক্ষে ভূত সেজে ভয় দেখানো কি সম্ভব? আর 2, দিনের পর দিন মানুষকে ভয় দেখিয়ে কি উদ্দেশ্য সাধিত হচ্ছে? দেখো, যদি প্রকৃতই অপ্রাকৃত কোনো ব্যাপার না হয় তাহলে কোনো মেয়ের পক্ষে একা ওখানে যাওয়া সত্যি সম্ভব নয়। তার সঙ্গী সাথীরা নিশ্চয়ই ধারে কাছে কোথাও লুকিয়ে থাকে। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ কাজই মানুষ উদ্দেশ্যহীনভাবে করে না। হয়তো অত্যন্ত ঠান্ডা মাথাতেই পরিকল্পনাটা রচিত হয়েছে। গোড়া চেপে ধরতে পারলেই পিছনকার উদ্দেশ্য ঠিক বেরিয়ে পড়বে। যাক, এখন এ কথা থাক ডাক্তার।
আকাশে কেল্লা বানিয়ে লাভ নেই, তার চেয়ে চলো শালবনের দিকে একবার বেরিয়ে আসা যাক। দুপুরের খাওয়া শেষ করে থানায় যাবে স্থির করেছিল দুর্গাশঙ্কর। খাওয়া দাওয়ার পর ডাইনিং রুমে আলাপ হলো হোটেলের মালিক কাম ম্যানেজার প্রিয়নাকের সঙ্গে। দুর্গাশঙ্কর কে এবং কী কাজে এখানে এসেছে বুঝতে পারা গেল তিনিও জানেন। দুর্গাশঙ্কর বলল, ছোট শহরে এমন ভালো হোটেলের সন্ধান পাবো আমি তা কখনোই ভাবিনি। আপনাকে ধন্যবাদ জানাই মিস্টার নাগ। ওই সামর্থ্য অনুসারে নটরাজকে ভালোভাবেই চালাবার চেষ্টা করছি। তবে আপনাদের মতো বোর্ডার আমি কালে ভদ্রেই পেয়ে থাকি। কলকাতা থেকে লোক আসে না এখানে? আসেন আসেন, ওই সিজন টাইমে পাটনা থেকেও এখানে অনেকে আসেন। আপনি তাহলে নিশ্চয়ই শহরের অনেককে চেনে? ওই গণ্যমান্য সকলকেই চিনি। হ্যাঁ, বার আছে তো চোখের ওপর দিয়ে, এবং ওই চোখ বাঁচিয়ে প্রায় সকলেই এখানে আসেন। মৃণাল বলে যে ছেলেটি এখানে খুন হয়েছে তাকে চিনতেন আপনি? তাকে চিনব না? আরে শহরে সে একজন হিরো ছিল। হ্যাঁ, আমার এখানেও আসতো মাঝে মাঝে। কি সূত্রে আসতো? মানে এই লক্ষ্য করেছেন তো, মানে বোধ হয় ওই অ্যাটাচ রেস্টুরেন্ট আছে, হ্যাঁ ওই রেস্টুরেন্টেই বন্ধু বান্ধব নিয়ে হাসতো আর কি। রাঘবের মনে হলো প্রিয়নাক কিছু একটা এড়িয়ে যাচ্ছেন। দুর্গাশঙ্করের মুখে কোনো বৈলক্ষণ দেখা দিল না। আমার একটু তাড়া আছে, বেরোতে হবে, পরে আপনার সঙ্গে কথাবার্তা হবে মিস্টার নাগ। এসো ডাক্তার। রাস্তায় নেমে ওরা রিক্সা চেপে মিনিট 5 মধ্যেই থানায় এসে হাজির হলো। ইন্সপেক্টর থানাতেই ছিলেন। দুর্গাশঙ্কর নিজের পরিচয় দিতে তিনি ওদের সাথে বসলেন। ত্রিলোকেশ্বরের জানাই ছিল যে দুর্গাশঙ্কর আসবে। তিনি ওর আগমনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, আবার উপেক্ষাও যে দেখাবেন তাও সম্ভব নয়। শুধু তার অতুগ্র কৌতূহল রয়েছে। এত চেষ্টা করেও যে তদন্তের কুল কিনারা খুঁজে পাচ্ছে না, সেখানে একজন বাইরের লোক সমাধানের কুলে পৌঁছবে কি করে? ত্রিলোকেশ্বরের ভাবভঙ্গি দেখে এবং মাপা মাপা কথাবার্তা শুনে দুর্গাশঙ্কর অবশ্য তার মনোভাবটি মোটামুটি আন্দাজ করে নিল। তারপর বলল, প্রথমেই আপনাকে জানিয়ে রাখা ভালো যে আমার মক্কেলেরা স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছুই আমায় করতে হবে, এবং সময় সময় সরকারি সহযোগিতার জন্য আপনার দ্বারস্থ হব। তা তো বটেই, তবে আমি একটা কথা বুঝতে পারছি না, দেবব্রত বাবু হঠাৎ আপনাকে ডেকে আনলেন কেন? মানুষ ভয় পেয়ে গেলে এসব ক্ষেত্রে এই ধরনের কাজই করে থাকে। ভেতরের কথা আমরা তো বাইরে কাউকে বলি না, তবে আপনাকে অবশ্য বলা চলে। ওই সময় দুর্ঘটনাস্থলে উপস্থিতটা তার সন্দেহজনক। তাছাড়া ওর হাবভাব ও চলন বলনও কেমন যেন একটু ধরনের। কিন্তু ইন্সপেক্টর, এই ঘটনার সঙ্গে উনি জড়িত থাকলে পুলিশকে উপযাজক হয়ে সংবাদ দেবেন কেন? উনি যে ট্রেন অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন তার তো সরকারি প্রমাণ রয়েছে। এরপরেও আসছে মোটিভের কথা। আপনি দেবব্রত বাবুর বিরুদ্ধে কোনো জোরালো মোটিভ সংগ্রহ করতে পেরেছেন কি? মৃণালের মামার সঙ্গে দেবব্রতবাবুর জমি নিয়ে গোলমাল হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। সামান্য ঘটনা হলেও অনেক সময় মানুষকে হত্যাকারী করে তুলতে পারে। এই সমস্ত আলোচনা এখন থাক। স্টেটমেন্ট এবং পোস্টমর্টমের রিপোর্ট নিশ্চয়ই আপনার কাছেই আছে। ও দুটোর ওপর একটু চোখ বুলিয়ে আমি নিতাম। এছাড়া আগে যে মেয়েটি খুন হয়েছে তার সম্পর্কেও 2-4 কথা জেনে নেওয়ার আগ্রহ কিন্তু আমার রয়েছে। ইন্সপেক্টর সংশ্লিষ্ট ব্যক্তিদের স্টেটমেন্ট ও পোস্টমর্টমের রিপোর্ট বার করে দিলেন। দুর্গাশঙ্কর গভীর আগ্রহ নিয়ে পড়ল। তারপর খুঁটিয়ে জেনে নিল সেই নিহত মেয়েটি সম্পর্কে সমস্ত তথ্য। তারপর প্রশ্ন করল, মৃণালের বন্ধুর ঠিকানাটা কি? 10 নম্বর রামসেবক রোড। আচ্ছা, আমরা এখন উঠলাম ইন্সপেক্টর। কাল আপনাকে একটু কষ্ট দেব, মৃণালের ঘরখানা একবার দেখতে চাই। বেশ তো। দুর্গাশঙ্কর ও রাঘব বিদায় নিল ত্রিলোকেশ্বরের কাছ থেকে। থানার বাইরে পা দেওয়ার পর রাঘব বলল, ইন্সপেক্টর আমাদের ভালোভাবে গ্রহণ করেছে বলে তো মনে হলো না। তোমার সীমানার মধ্যে কেউ মাতুব্বরি করতে এলে তোমারই কি ভালো লাগবে ডাক্তার? এসো, ওই রিক্সাটায় উঠে পড়া যাক। এখন কোথায় যাবে? খুনের জায়গাটা একবার দেখে আসা যাক, সেই সঙ্গে ওই পোড়া বাড়িটাও। দেবব্রত বাবুর মুখে শুনেছি তো, 2 জায়গার মধ্যে ব্যবধান খুব বেশি নয়। যে রিকশায় ওরা উঠেছিল তার চালকটা ছিল বেশ বলিষ্ঠ ও অভ্যস্ত। একরকম উড়িয়েই নিয়ে গেল ওদের। প্রথমে পৌঁছল সেই জায়গায় যেখানে খুন করা হয়েছিল মৃণালকে। চারপাশটা খুঁটিয়ে দেখল সবাই, কিন্তু চোখে পড়ার মতো তেমন কিছুই মিলল না। তবে জায়গাটা এতটা একাকী যে কেউ চাইলেই দিনের বেলাতেও একাধিক খুন করে নির্বিঘ্নে সরে পড়তে পারে। সেখান থেকে তারা রওনা দিল পোড়ো বাড়ির দিকে। রিক্সাওয়ালা অবশ্য আর এগিয়ে নিয়ে গেল না, দূরেই দাঁড়িয়ে রইল, চোখে মুখে অনীহা। বাড়িটির অবস্থা দেখে বোঝা যায় যে অন্তত 100 বছর আগে সেটা নির্মাণ করা হয়েছে।
যদিও মাঝে মধ্যে দেখভাল করলে আজও সেখানে বহুজনের আশ্রয় হতে পারত। কত বছর আগে এই বাড়ি যে পরিত্যক্ত হয়েছে সে তথ্য পুলিশের কাছেও এখনো অজানা। দুর্গাশঙ্কর গিয়ে দাঁড়ালো বাড়ির একপাশে কোণে, একটি প্রাচীন কুয়োর সামনে। সেই কুয়ো যেটার দিকে ইশারা করছিল সেই রহস্যময় তরুণী। তারপর হঠাৎ মিলিয়ে গিয়েছিল। কুয়োর মুখটা বিশাল, চারিপাশ ইট আর পাথর ভেঙে ভেঙে পড়েছে। শ্যাওলা আর ধুলোয় ঢাকা সেই খোলা মুখের ভেতর দিয়ে উকি দিল দুর্গাশঙ্কর। কিছুই পরিষ্কারভাবে বোঝা গেল না, তবে জল নেই বলেই মনে হলো। এবার ওরা বাড়ির ভেতরে ঢুকল। দরজা জানলার পাল্লাগুলো কেউ যেন একে একে খুলে নিয়ে চলে গিয়েছে। বিস্তৃত ফাঁকা দরজার মুখগুলো কে যেন গিলে ফেলার মতো হাঁ করে আছে। ঘরের পর ঘর পেরোলো তারা, সবই ফাঁকা। দেওয়ালে বেশ কিছু কুলঙ্গি আর তাক। মেঝেতে পুরো ধুলো জমে রয়েছে। কত বছরের যে ধুলো তার কোনো হিসেবও নেই। এরপরে তারা উঠোনে এলো। পাথরের খণ্ডে খণ্ডে বাঁধানো উঠোন আজও যেন ভেঙে চুরমার। তার ফাঁক ফোকর দিয়ে গজিয়ে উঠেছে ঘাস ও আগাছা। উঠোন ঘিরে বারান্দা আর তার চারপাশে ঘরের সারি। পশ্চিমের সব ঘর খতিয়ে দেখা হলো, কিন্তু কিছুই নজরে পড়ল না। শেষে তারা গিয়ে পৌঁছল উত্তর দিকের প্রথম ঘরে। দুর্গাশঙ্কর হঠাৎ থেমে গেল। মেঝেতে জমা ধুলোর ওপর একাধিক পায়ের ছাপ, একই ধরনের জুতো, সম্ভবত রবার সোল দেওয়া। বারবার এই ঘরে এসেছে আর গেছে। চলাফেরার একটা উদ্দেশ্য আছে বলেই মনে হলো। ছাপগুলো গিয়ে ঠেকেছে ঘরের কুলুঙ্গির সামনে, আবার সেখান থেকেই ফিরে এসেছে বারান্দার দিকে। কুলুঙ্গির মেঝের একটি অংশ আশ্চর্যভাবে পরিষ্কার। রাঘব বলল, খুব সম্ভবত এখানে কেউ এসেছে, সম্ভবত একাধিকবার। তোমার কথাই বোধহয় ঠিক। তবে দেখো, দুজনের যে এ ঘরে যাতায়াত ছিল তার কিন্তু প্রমাণ স্পষ্ট। তারপর দুর্গাশঙ্কর হঠাৎ দাঁড়িয়ে পড়ল। একটা জায়গায় ঝুঁকে পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাসল। রাঘব বলল, কি হলো? কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ রাত্রের দিকে দুজন লোকের এ ঘরে কিন্তু যাতায়াত আছে। তারা কেরোসিন তেলের আলো জেলে কিছু করে, কিন্তু কি করে তারা? আর তাছাড়া কুলুঙ্গের তালিকার এই পরিষ্কার জায়গাটা আমাকে একটু ভাবিয়ে তুলেছে। যাক, ও নিয়ে পরে মাথা ঘামালেও চলবে। চলো এবার ফেরা যাক। এ পায়ের ছাপগুলো? জুতো আর চটি দুটোর ছাপই তুলে নিতে হবে। আজ তো আর সঙ্গে কিছুই নেই, কাল সকালে আমরা আবার আসবো। ওরা বাড়ি থেকে বেরিয়ে এলো। ওরা যখন শহরে পৌঁছলো তখন সূর্য ডুবে গেলেও পশ্চিম আকাশ লাল হয়ে রয়েছে। ওরা হোটেলে না গিয়ে রামসেবক রোডে গেল। মৃণালের বন্ধু তপন রায়ের সঙ্গে কয়েকটা কথা বলে নেওয়াটাই হলো ওর উদ্দেশ্য। তপনকে কিন্তু বাড়িতে পাওয়া গেল না, কোথাও বেরিয়েছে। দুর্গাশঙ্কর নিজের ঠিকানা বলে দিয়ে চলে এলো। সম্ভব হলে তপন যেন তার সঙ্গে হোটেলে গিয়ে দেখা করে। রাস্তায় বেরিয়ে রাঘব বলল, এখন কি করবে? হোটেলে ফিরবে নাকি? মোড়ের মাথায় একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ ডাক্তার? চলো, চা পর্বটা ওখানেই না হয় সেরে নেওয়া যাক। তারপর ওখান থেকে ডক্টর অমিত চ্যাটার্জির চেম্বারে যাব। দেবব্রত সংবাদ দিয়ে রেখেছিল সকলকে। 6:30টার মধ্যে রেটিনা জমজমাট হয়ে উঠল। সকলেই দুর্গাশঙ্করের মুখোমুখি হতে নার্ভাস বোধ করছে। ভদ্রলোক কাকে কি ধরনের প্রশ্নের বেড়াজালে বাঁধবেন তার তো কোনো স্থিরতা নেই। যথাসময়ে দুর্গাশঙ্কর ও রাঘব এসে উপস্থিত হল। নমস্কার বিনিময়ের পর ওদের সঙ্গে দেবব্রত সকলের পরিচয় করিয়ে দিলেন। এরপর কাজের কথা আরম্ভ হলো। দুর্গাশঙ্কর বলল, মৃণালকে বোধহয় আপনারা সকলেই ঘনিষ্ঠভাবে জানতে। অরুণ উত্তর দিল, আমার সঙ্গে ছাড়া আর সকলের সঙ্গে মৃণালের ঘনিষ্ঠতা ছিল। ঘনিষ্ঠতা বলতে যা বোঝায় মৃণালের সঙ্গে আমার তা ছিল না। আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও আমার মতোই তার মুখ চেনাচেনি ছিল। দেবব্রতের কথায় সেন, সুবল ও অমিত সায় দিল। তাহলে দেখা যাচ্ছে মৃণালের সঙ্গে আপনারা কেউই থিক অ্যান্ড থিন ছিলেন না, তবে মোটামুটিভাবে তাকে জানতেন। এতেও অবশ্য কাজ হবে। আর অ্যাক্টিভিটি কীরকম ছিল সে সম্পর্কে আপনারা কেউই কি কিছু বলতে পারবেন? মানে সে কীরকম লোকের সঙ্গে মেলামেশা করতো, তার চাল চলন কীরকম ছিল, এইসব আর কি। আচ্ছা, একজন এক্স স্টুডেন্ট কলেজের ইউনিয়নে মাতব্বরি করছে, এতে কেউ আপত্তি করেনি? আমি তাকে যতদূর জানতাম সে খুব বাজে খরচ করত, হই হল্লা করে বেড়াতো। এক কথায় সে ছিল শহরের হিরো। দেখতে কেমন ছিল? মানে চেহারা? বলতে গেলে সিনেমার নায়কের মতো চেহারা। সাজ পোশাকও করতো বেশ মানানসই।
কোনো নারী ঘটিত ব্যাপারের সঙ্গে সে জড়িত ছিল কিনা আপনারা কেউ এ সম্পর্কে কিছু জানেন? সকলেই মাথা নাড়লেন। পাইপ নিভে গিয়েছিল। ধরিয়ে নিয়ে অন্যমনস্কভাবে দুর্গাশঙ্কর কয়েকবার টানল, তারপর বলল, দেবব্রতবাবু, উমেশবাবুর সঙ্গে আপনার জমি নিয়ে ঝগড়া হবার পরে মৃণালের সঙ্গে এ বিষয় নিয়ে কোনো কথা হয়েছিল কি আপনার? আমার সঙ্গে ঠিক মানে মিথ্যে ইতস্তত করছেন আপনি। আমার কাছে মন খুলে কথা বললেই জানবেন, তদন্তের পক্ষে সুবিধা হবে। ব্যাপারটা কি জানেন তো, পুলিশকে আমি কথাটা বলিনি। তখন মনে হয়েছিল আরও বেশি সন্দেহ আপনার উপর এসে পড়বে। পুলিশকে না হয় নাই বলেছেন, আমাকে স্বচ্ছন্দে বলতে পারেন আপনি। আপনাকে সন্দেহমুক্ত করবার দায়িত্ব আমার ওপরে রয়েছে, এটা মনে রাখবেন আপনি। উমেশবাবুর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার দিন দুয়েক পর রাস্তায় ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রাণের মায়া যদি থাকে তাহলে মামাকে যেন জমিটা পাইয়ে দিন। আমি অবশ্য তর্ক করতে চাইনি, ও একাই নানা রকম আজে বাজে কথা বলতে থাকলো। আমি ওখান থেকে চলে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। সেন বলল, আমার তো মনে হয় কোনো কাজই ওর অসাধ্য ছিল না। এখানে কয়েকজন গুন্ডা প্রকৃতির ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ওর মেলামেশা ছিল, লক্ষ্য করেছি। ওসব ড্রাইভার প্যাসেঞ্জারদের ঠেঙায় নাকি? প্রকাশ্যে কাউকে কিছু বলে না, তবে ওরা সবাই স্মাগলার। স্বার্থে ঘা লাগলে 2-4টে মানুষ খুন করা ওদের পক্ষে কিছুই নয়। মৃণাল প্রসঙ্গের এখানে ইতি হোক, এবার ভৌতিক গল্প নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। অমিতবাবু, আপনি ও সুবল বাবু এবার একে একে বলুন তো, প্রকৃতপক্ষে আপনারা কি দেখেছিলেন? দেবব্রত বাবুর কাছ থেকে যদিও আমি সবই শুনেছি, তবু আপনাদের মুখ থেকে একবার শুনতে চাই। প্রথমে অমিত আর তারপর সুবল নিজেদের অভিজ্ঞতার কথা বলল। মেয়েটিকে বেশ সুশ্রী বলেই মনে হয়েছিল। সুবল ও অমিত সমর্থন জানালো। চেনা চেনা মনে হয়েছিল কি? মানে ধরুন তাকে কোথাও দেখেছেন, কিন্তু ঠিক কোথায় দেখেছেন মনে করতে পারছে না, এরকম কিছু আর কি। দুজনেই জানালো যে মেয়েটিকে আগে কোথাও দেখেছে বলে মনে হয়নি। দেবব্রত প্রশ্ন করলেন, আপনাদের কি মনে হচ্ছে, খুনের সঙ্গে ওই ভৌতিক ব্যাপারটার কোনো সম্পর্ক আছে? আপাত দৃষ্টিতে এখন কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না, তবে জোর দিয়ে কিছু বলাও বোধহয় ঠিক হবে না। আচ্ছা, এখন আমরা উঠি, ঠিক আছে? ডাক্তার এসো। দুর্গাশঙ্কর ও রাঘব রিকশায় করে হোটেলে ফিরে এলো। রাস্তার কোনো কথা হলো না। ঘরে পৌঁছে দুর্গাশঙ্কর কোটটা হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দিল। শরীর জোর ক্লান্ত হয়ে পড়ছে তা নয়, মাথায় ওর পর্বত প্রমাণ চিন্তার ভার। রাঘব বলল, আচ্ছা, মৃণাল কেমন ছেলে ছিল বলে তোমার মনে হয়? যেমন সকলের মুখে শুনলাম, খরচে গুন্ডা প্রকৃতির ছেলে। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি কোনো বৈষম্য লক্ষ্য করেছো কি? বৈষম্য? আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মামার আশ্রয়ে ছিল মৃণাল। উমেশ ধরের চরিত্র সম্পর্কে যেটুকু জানা গিয়েছে তাতে বলা যায় তিনি ভগবানকে এমন কিছু হাতের তলার ওপরে রাখেন। তাহলে মৃণালের প্রচুর খরচ করবার মতো টাকা কোথা থেকে পেত সেটা কিন্তু জানাটা দরকার। ইউনিয়ন করতো শুনলাম, ওখান থেকেই হয়তো টাকা পেত। না ডাক্তার, তা নয়। ছোট শহরের একটা কলেজ ইউনিয়ন থেকে তাকে কত টাকার দিতে পারে? আমার কি মনে হচ্ছে জানো, হচ্ছে বাঁকা পথ দিয়েই তার হাতে টাকাটা আসতো। মনে করে দেখো সেন কি বলেছিল, কয়েকজন গুন্ডা প্রকৃতির ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে মৃণালের ঘনিষ্ঠতা ছিল ওই মালিচক মুঙ্গের জেলার মধ্যে। আর তোমার নিশ্চয়ই মনে আছে যে যতবারই মুঙ্গেরে আমরা তদন্তে গিয়েছি ততবারই সেখানে কিন্তু লক্ষ্য করেছি প্রাইভেট গাড়ি, ট্যাক্সি এই ইত্যাদির সাহায্যে কীভাবে চোরা কারবার হয়। হয়তো মৃণাল গাঁজা স্মাগলিং করে প্রচুর টাকা পেত, অর্থাৎ তার চরিত্রে মিশ্র ভাব ছিল। একধারে সে স্মাগলিং করে টাকা জোগাড় করতো, আবার এক্স স্টুডেন্ট হওয়ায় কলেজ ইউনিয়ন নিয়ে তার মাতামাতি করা স্বভাব ছিল। এই ধরনের ছেলেরা, অর্থাৎ স্বার্থের ব্যাপারে যারা গভীরভাবে জড়িত থাকে, তাদের খুন হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক নয়। এখন আমাদের অনুসন্ধান করে দেখতে হবে যে নারী ঘটিত ব্যাপারের সঙ্গে সে জড়িত ছিল কিনা। সচরাচর দেখা যায় হাতে প্রচুর টাকা এসে পড়লে মানুষ মদেই শুধুমাত্র হাবুডুবু খায় না, মেয়ে মানুষের পিছনেও অবিরাম ছুটতে থাকে। তোমার কি মনে হচ্ছে কেসটা খুব জটিল? ভৌতিক ব্যাপার ও হত্যাকাণ্ড জট পাকিয়ে যাওয়াই কেসটা একটু জটিল হয়ে উঠেছে বটে। তবু আমার কি মনে হয় জানো ডাক্তার, কোথাও একটা বিরাট ফাঁক রয়েছে
যে ফাঁকটা চোখে পড়লেই এই কেস একেবারে জলের মতন সোজা হয়ে যাবে। কিন্তু আর কথা নয়, চলো খেয়ে আসা যাক। প্রিয়নাগ ওদের জন্য স্পেশাল মেনুর ব্যবস্থা করেছিলেন। 15 মিনিটের মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে ওরা নিজের ঘরেই ফিরছিল। এমন সময় প্রিয়নাথ মুখে হেহে মার্কা হাসি ফুটিয়ে ওদের কাছে এসে দাঁড়ালেন। আপনার সঙ্গে কিছু কথা ছিল, এখন কি সময় হবে আপনার? বিলক্ষণ বিলক্ষণ, আরে আসুন না অফিস ঘরে। নাগের পিছু পিছু ওরা হোটেল ঘরের ছোট্ট অফিসে গিয়ে ঢুকলো। বসুন বসুন, আমি কফি আনতে বলে দিই। না থাক। আচ্ছা, যে ভৌতিক ব্যাপারে এখানে ঘটে গিয়েছে সেই সম্পর্কে আপনার কি ধারণা? আমিও সমস্ত নিয়ে তেমন চিন্তা করিনি স্যার। ব্যাপারটা ঘটছে নানা লোকের মুখে শুনেছি, তাতেই আমি ভয়ে ওই তটস্থ হয়ে আছি। আপনার রেস্টুরেন্টে মৃণাল তো প্রায়ই আসতো। আচ্ছা, সে একা আসতো নাকি সঙ্গে আরো লোকটোক আসতো? হ্যাঁ, 2-1 সবসময় থাকতো। ওই তার চেয়ে বয়সে অনেক বড়, ওই মস্ত চেহারা সমস্ত লোক। তাদের সম্পর্কে আপনার কি ধারণা? সত্যি কথা বলতে কি, ওই তার সঙ্গীতে দেখলেই মনে হতো সব রকম ওই কুকর্ম তারা করতে পারে। হ্যাঁ, কোণের টেবিলে বসে ফিস ফিস করে তাদের সঙ্গে কথা বলতো ওই মৃণাল। তাদের কাউকে আপনি চেনেন? না, কত লোকই তো এখানে যায় আসে, সকলের পরিচয় কি জানা সম্ভব? যাক, এবার যে প্রশ্ন করব একটু ভেবে চিন্তে তার উত্তরটা দেবে। কোনোদিন কোনো মেয়েকে সঙ্গে নিয়ে কি মৃণাল রেস্টুরেন্টে আসতে দেখেছেন আপনি? প্রিয়নাগ ইতস্তত করতে লাগলেন। কি হলো বলুন। ও মানে ও সমস্ত বিষয় নিয়ে আমার আলোচনা করাটা কি ঠিক হবে? কেন হবে না? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, পুলিশি হাঙ্গামায় পড়তে আপনাকে হবে না। এবার বলুন। একটি মেয়েকে নিয়ে, হ্যাঁ, একটি মেয়েকে সঙ্গে নিয়ে মৃণাল 2 বার এসেছিল। আচ্ছা, তারপর? তারপর তারপর আবার কি? আমি 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 না না বাবা, আমি তাদের কোনো কথা শুনিনি। কেন, কেবিনের মধ্যে বসে কথা হতো বুঝি? না, বাইরে বসে। মেয়েটির সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচয় আছে নাগমশাই? পরিচয় ঠিক নেই, মানে তবে মুখ চেনাচেনি তো আছে, আমি জানি। মেয়েটিকে? না না, নাম জানি না, তবে ওই যোগমায়া গার্লসে পড়ায়, শুধু এইটুকু জানি। ধন্যবাদ, আর বিরক্ত করব না, আমরা এবার উঠি। এতক্ষণ পরে প্রিয়নাগের মুখে আবার বিগলিত হাসি দেখা গেল। তিনি নিজেকে আবার ফিরে পেলেন বোধহয়। বললেন, না না, মোটেই বিরক্ত হয়নি, আপনি তো নিজের কর্তব্যই করছেন। ওরা ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রাঘব বলল, মালিক কা ম্যানেজার লোকটি বেশ ঘোরেল বলে মনে হয়। সব কথার উত্তর কেমন সতর্কভাবে দিচ্ছিল লক্ষ্য করলে? সতর্কভাবে কথা বলার অভ্যাস না থাকলে এত বড় হোটেল কখনোই চালাতে পারে ডাক্তার? তা বটে। আর কোনো কথা হলো না। ঘরে গিয়ে দুজনেই পোশাক পাল্টে ফেলল। রাঘব ভাবছিল দুর্গাশঙ্কর আর কথা না বলে বিছানায় আশ্রয় নেবে, কিন্তু মুখ দেখে মনে হলো ওর মনকে এখনও অজস্র চিন্তা সাপটে ধরেছে। শুয়ে শুয়েই চিন্তার জ্বর ছাড়াবার জন্য ও এখন নিশ্চয়ই ব্যগ্র। সুতরাং রাঘব কিছু না বলে বিছানায় নিজেকে সঁপে দিল। দুর্গাশঙ্কর কিন্তু তার ধারণা পাল্টে দিল। বিছানায় বসতে বসতে বলল, এখন মৃণালকে তোমার কেমন মনে হচ্ছে? সেও প্রেমে পড়েছিল। প্রেম যাকে বলে তা বোধহয় কখনো গ্রো করেনি ডাক্তার। আলাপের প্রথম স্টেজ বলতে পারো, কারণ ওরা রেস্টুরেন্টে এলেও কেবিনে বসে। প্রেমিক প্রেমিকারা কেবিনে বসে সঙ্গোপনে আলাপ করাটাই বেশি পছন্দ করে, কিন্তু তা হয়নি। তার মানে হয় সবে মাত্র আলাপ হয়েছিল, নতুবা মুখ চেনাচেনি হয়তো অনেকদিন থেকেই ছিল। কোনো রকমে মৃণালকে মেয়েটিকে বার 2 রেস্টুরেন্টে আনতে সমর্থ হয়। আমি কিন্তু ডাক্তার এই প্রসঙ্গে অন্য একটা কথা ভাবছি। কি কথা? হাজার মুখ চেনাচিনি থাক, তবু একজন শিক্ষিকা মৃণালের মতো একজন ছেলের সঙ্গে রেস্টুরেন্টে আসবে কেন? অধিকাংশ ক্ষেত্রেই পাত্র বিচার না করেই অনেককে ভালো লেগে থাকে। তোমার যুক্তিতে অবশ্যই ধার আছে, তবে এই সম্পর্কে আরও চিন্তাভাবনার অবকাশ কিন্তু রাখতেই হবে। মেয়েটির বিষয়ে খোঁজ খবর নেওয়াটা দরকার। এবার শুয়ে পড়া যাক, কি বলো? সকালে অনেক কাজ রয়েছে। দুর্গাশঙ্কর নিজেকে বিছানায় ঢেলে দিল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ওরা বেরিয়ে পড়েছিল। তারপর সেই পুরো বাড়িতে গিয়ে সেই জুতো এবং চটির ছাপ তুলে নিয়ে 8টার মধ্যেই হোটেলে ফিরে এলো। চা পর্ব শেষ করে ওরা বিশ্রাম নিয়ে থানায় বেরোতে যাবে, এমন সময় তপন এলো। মৃণালের বন্ধু তপন রায়, চিপচিপে চেহারার বছর 40-এর যুবক।
তাকিয়ে থাকার মতো চোখ মুখ না হলেও খুব একটা খারাপ নয়। বেশ সপ্রতিভভাবেই সে তার পরিচয় দুর্গাশঙ্করকে দিল। দুর্গাশঙ্কর তাকে বসিয়ে বলল, আপনি এসে পড়ে বেশ খুশি হয়েছে। বাড়ি ফিরে কাল শুনলাম আপনি আমার খোঁজে গিয়েছিলেন, তাই আজ চলে এলাম। ভালোই করেছেন। আচ্ছা, আপনার বন্ধুর মৃত্যুতে আপনি নিশ্চয়ই দারুণ শক পেয়েছেন। না। দুর্গাশঙ্কর ও রাঘব দুজনেই অবাক হয়ে গেল। তপনের কাছ থেকে ওরা এরকম উত্তর আশা করেনি। দুর্গাশঙ্কর বলল, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। ওর ঘনিষ্ঠ বন্ধু বলতে বোধহয় একমাত্র আমিই ছিলাম। দিন দিন ও এমন নেমে যাচ্ছিল যে আমি বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছিলাম। ও যে একদিন খুন হবে বলতে গেলে এই সম্পর্কে আমি সম্পূর্ণ প্রস্তুতি ছিলাম। সে কি? হ্যাঁ, বধ সঙ্গে পড়ে একেবারে তুলেই গিয়েছিল। তার উপর ছিল স্বার্থ নিয়ে দরাদরি। আরও একটু পরিষ্কার করে বলে ভালো হয়। ও গাঁজা স্মাগলারদের দলে ভিড়ে গিয়েছিল। সে যে কি ভয়ঙ্কর জায়গা তা আপনি জানেন না। খুন করাটা তাদের কাছে ছেলে খেলা। আপনি বলতে চান যে তাদেরই মধ্যে কেউ মৃণালকে খুন করেছে? জোর দিয়ে কি করে বলবো বলুন? তবে এটুকু বলতে পারি, ও নিজেকে নষ্ট করার মাসুল হাতে হাতেই পেয়েছে। শুধু এই জন্য ওর মৃত্যুতে আমি শক হইনি। আচ্ছা, আপনার স্পষ্ট কথা আমার বেশ ভালো লেগেছে। তবে একটা বিষয়ে আমি কিছুটা ধাঁধায় রয়েছি যে থানায় আমি আপনার স্টেটমেন্ট পড়েছি। আপনি কিন্তু আমায় এখন যেসব কথা বলেছেন পুলিশকে তা কিন্তু বলেননি। আপনাকেও আমি উপযাজক হয়ে বলতাম না। আপনি আমার প্রশ্ন করেছেন তাই উত্তর দিয়েছি। পুলিশ আমাকে এ ধরনের কোনো প্রশ্ন করেনি, কাজে বলার প্রয়োজনও দেখা দেয়নি। যাক, এবার তাহলে অন্য কথায় আসা যাক। মেয়েদের সম্পর্কে আপনার বন্ধুর ইন্টারেস্ট ছিল কিরকম? আগে মেয়েদের নিয়ে মাথা ঘামাতো না, তবে ইদানিং একজনের সঙ্গে ঘনিষ্ঠতা এবার জন্য ও মরিয়া হয়ে উঠেছিল। মেয়েটি বোধহয় যোগমায়া গার্লসের টিচার নাকি? আপনি কিভাবে জানলেন? যেভাবেই হোক জেনেছি, তা তো বুঝতেই পারছেন। মেয়েটি কিন্তু মৃণালকে পাত্তাও দেয়নি। আমি কিন্তু জানি, দুজনে বার দুয়েক রেস্টুরেন্টে গিয়েছিল। সে কথা আমিও জানি। মৃণাল ভয় দেখিয়েছিল গুন্ডা লেলিয়ে দেবে, তাই গিয়েছিল। মৃণালবাবু তাহলে আপনাকে মনের ও প্রাণের অনেক কথাই বলেছিলেন, তাই তো? সব কথাই বলতো। আমি বোধহয় তার একমাত্র ঘনিষ্ঠতম বন্ধু ছিলাম। বধ সঙ্গ না করার কথা তাকে অনেকবার আমি বলেছিলাম, সে শোনেনি। তবে একটা কথা জানতাম, ভয় দেখিয়ে বনানীকে নিজের দিকে টানবার চেষ্টা করলেও প্রকৃতপক্ষেও তার কোনো ক্ষতি করতো না। কোনো ক্ষতি যে করতেন না কিভাবে বুঝলেন? মৃণাল সত্যিই বনানীকে ভালোবাসত। এমনকি ইদানিং বনানীও অন্য একটি ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে জেনেও তার কোনো ক্ষতি করেনি। অন্য ছেলেটিকে? তার নাম আমায় জানায়নি। দুর্গাশঙ্কর কয়েক মিনিট আর কোনো প্রশ্ন করল না। নিভে যাওয়া পাইপ ধরিয়ে ধোয়া ছেড়ে চলল অবিরাম। তারপর বলল, আপনার বন্ধুর ইদানিংকার অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু বলবেন? অ্যাক্টিভিটি সম্পর্কে আর কি বলবো, আজকাল খুব কম দেখা সাক্ষাৎ হতো আমাদের। তবে লক্ষ্য করেছিলাম কিছুদিন থেকে ও মন মরা অবস্থায় দিন কাটাচ্ছিল। একদিন এই বিষয়ে তাকে প্রশ্ন করেছিলাম। মৃণাল হাসতে হাসতে বলেছিল সে একজন লোককে খুন করার শক্তি সংগ্রহ করছে। ভেরি ইন্টারেস্টিং। কাকে খুন করবার ইচ্ছে ছিল? এ প্রশ্ন আমিও করেছিলাম। বিচিত্র এক উত্তর দিয়েছিল মৃণাল। বলেছিল কাকে খুন করবে এখনো জানে না, তবে তাকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আপনার বন্ধু দেখতে কেমন ছিলেন? একটু খাটো গড়ন হলেও মুখ চোখ ছিল চমৎকার। গুণও ছিল তার অনেক। ভালো ফুটবল খেলতো, থিয়েটার করতে পারত। স্মাগলারদের সঙ্গে মিশেই নিজের আখেরটা নষ্ট করে ফেলেছিল। নইলে অজস্র কাঁচা টাকার লোভ আর সামলানো একটু কষ্টকারী নয় কি? যাক, ও কথা বাদ দিন। ভৌতিক ব্যাপারটা সম্পর্কে আপনার কি অভিমত একটু বলেন। এক আশ্চর্যজনক ব্যাপার। নিতান্ত ঘরের পাশে ঘটছে, তাই না হলে বিশ্বাস করতাম না। আপনার বন্ধুর এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল? সে খুব সাহসী ছেলে ছিল। বলতো চোখে না দেখলে ওসব বিশ্বাস করব। প্ল্যান করেছিলাম নিজের চোখে দেখবার জন্য একদিন সারা রাত আমরা দুজন ওই রাস্তায় কাটাবো, কিন্তু যাওয়ার আর হয়ে উঠল না। যাক, প্রশ্নের উত্তর দিতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন মনে হচ্ছে। আপনাকে আর ধরে রাখবো না। দেখা করবেন আবার? হ্যাঁ, নিশ্চয়ই। এখন তাহলে যাই। তপন চলে যাওয়ার পর রাঘব বলল, কেমন বুঝলে? বন্ধুর মৃত্যুতে শখ হয়নি এ কথা বলেও ও যে শক্ত হয়েছে তা বুঝতে কষ্ট হয়নি। ছোকরা আর হৃদয় আছে, ওর সঙ্গে দেখা না হলে আমি হয়তো এই কেসের কিছুই ধরতে পারতাম না। এখন আমার প্রধান কাজ হলো বনানের প্রেমিকের খোঁজ খবরটা নেওয়া। তুমি কি মনে করো খুনের নেপথ্যে একটি নারী ঘটিত ব্যাপার রয়েছে? এখনো পর্যন্ত এছাড়া খুনের আর তো কোনো মোটিভ আমি খুঁজে পাচ্ছি না।
দুর্গাশঙ্কর চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেল। আসুন দেবব্রত বাবু, আসুন। দেবব্রত ঘরে প্রবেশ করলেন, তারপর মৃদু গলায় বলল, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম জেনে যাই কোনো অসুবিধা হচ্ছে কিনা। কোনো অসুবিধা নেই, চমৎকার আছে। আপনি এসে পড়াই বেশ ভালোই হয়েছে। একটা কথা জেনে নিন, যোগমায়া গার্লসের টিচার বনানীকে আপনি চেনেন? বনানী সোমের কথা বলছেন? হ্যাঁ। আলাপ বলতে যা বোঝায় তা অবশ্য নেই, তবে এখানে ওখানে বহুবার দেখেছি তাকে। তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা জানেন? আমার জানা নেই। এখানে উনি কোথায় থাকেন? ঠিকানাটা আমার একটু বিশেষ দরকার রয়েছে। দুর্গাশঙ্করের মামলায় দেবব্রত যেন বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। দুর্গাশঙ্করের প্রশ্নমালায় দেবব্রত বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না মৃণালের খুনের তদন্তে বনানী সোমের ভূমিকাটা কী। তিনি অবশ্য নিজের মনের ভাব প্রকাশ করলেন না। যতদূর সম্ভব সহজভাবে বললেন, উমেশ ধর যোগমায়ের সেক্রেটারি, তাকে ফোন করে জেনে নিতে পারেন। তাই নাকি? উমেশ ধর তাহলে শুধুমাত্র ব্যবসাদার নন, বেশ প্রতিপত্তিশালী লোক দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে ওর বাড়ি যাচ্ছি। বনানী সেনের ঠিকানাটা না হয় জেনে নেব তখন। তার মানে পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায় না। ঠিক আছে, চলুন দেবব্রত বাবু, আপনি উমেশ ধরের বাড়িটা আমাদেরকে দেখিয়ে দেবেন। হোটেল থেকে ওরা বেরিয়ে এলো। দেবব্রত স্কুটারে এসেছিলেন। দুর্গাশঙ্কর ও রাঘব রিকশায় চেপে বসল। কয়েক মিনিটের মধ্যেই তারা উমেশ ধরের বাড়িতে পৌঁছে গেল। বলাই বাহুল্য, দেবব্রত সেখানে দাঁড়ালেন না। ধর্মশাই বাড়িতেই ছিলেন। যেভাবে ওদের গ্রহণ করলেন উনি, ইংরেজিতে প্রকৃত অর্থেই তাকে কোল্ড রিসেপশন বলে। শহরের একজন গণ্যমান্য লোক এরকম অভদ্রের মতো কথা বলতে পারে তা না শুনলে বিশ্বাসই হয় না। দুর্গাশঙ্কর অবশ্য ধৈর্য রেখেই কথা বলে যাচ্ছে। দুর্গাশঙ্কর বলল, প্রয়োজনের খাতিরে ঘরখানা দেখতে চাইছি। কেন যে দেখা দেখি তা বাবা বুঝি না। পুলিশ যা করবার তো করে গেছে, তারপর আবার এই উটকো ঝামেলা কেন? হ্যাঁ, আমার ভাগ্নে খুন হয়েছে, আমার মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা সকলের। আপনাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই ধরবাবু। আমি শুধু জানতে চাই ঘরখানা আমায় দেখাবেন কি না। আমার বাড়িতে এসে আমাকেই ধমকাচ্ছেন? হ্যাঁ, এ তো দস্তুর মতো জুলুম। যা ইচ্ছে মনে করতে পারেন। আপনি যে কি ধরনের ব্যবসাদার আপনাকে দেখলেই বোঝা যায়। আমি শুধু জানিয়ে রাখতে চাই যে এ প্রদেশের পুলিশের বড় কর্তারাই নয়, অ্যান্টি কর্পোরেশনের মাথারাও আমার বন্ধুস্থায়ী। আপনার ব্যবসায়ের স্বরূপ উদ্ঘাটন করার জন্য তাদের সঙ্গে আমায় যোগাযোগ করতে হতে পারে। দ্রুত মুখ ঘুরিয়ে নিলেন উমেশধর। তারপর চোরা দৃষ্টিতে দুর্গাশঙ্করকে দেখে নিয়ে দ্রুত বাড়ির ভেতরের দিকে এগিয়ে ডাকলেন, রমেন, যাই বাবা। এদের ওই মৃণালের ঘরে নিয়ে যাও। আসুন। রমেনের পিছু পিছু ওরা বারান্দার শেষ প্রান্তের একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় তালা লাগানো নেই, চেপে বন্ধ করা মাত্র। চাপ দিতেই পাল্লা খুলে গেল। ঘরখানাকে ছোট বলা চলে না, 16x16 হবে। ওপাশে আরও একটা দরজা আছে, আর গ্রিল বসানো জানলার সংখ্যা 4টে। আসবাবের মধ্যে রয়েছে সেকেলের হাউস সাইজের একটা আলমারি, ছোট নেয়ারের খাট, আলনায় ট্রাউজার, শার্ট আর ইত্যাদি ঝুলছে। চেয়ার টেবিলও রয়েছে, আর আছে দেওয়ালের সঙ্গে আটকানো বড় সাইজের একটা আয়না। দুর্গাশঙ্কর তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু দেখিয়ে নিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর একটা সুদৃশ্য ফটো স্ট্যান্ড রয়েছে। ছবিখানা নিশ্চিতভাবে মৃণালের। দুর্গাশঙ্কর স্ট্যান্ডটা হাতে তুলে নিল। তখন ঠিকই বলেছিল, চমৎকার দেখতে ছিল মৃণালকে। রমেনের দিকে তাকিয়ে দ্বিতীয় দরজাটার দিকে আঙুল নিয়ে দুর্গাশঙ্কর প্রশ্ন করল, এই দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? দরজার ওধারে রাস্তা। অর্থাৎ রাতে বেরোতে সহজেই সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেরোতে ও ফিরে আসতে অসুবিধা ছিল না মৃণালের। তুমি বলতে পারো যে আগে এই ঘরে যা ছিল এখনো ঠিক তাই আছে কিনা? আছে। মৃণালদা মারা যাওয়ার পর আমরা আর কেউই এ ঘরে আসিনি। আগে বুঝি এই ঘরে সকলে খুব আসতো? সকলে আসতো না, মাঝে মাঝে মৃণালদা ডাকলে আমিই আসতাম। এই আলমারির চাবি কার কাছে আছে এখন? টেবিলের দেরাজে মৃণালদা চাবি রাখত। দুর্গাশঙ্কর এগিয়ে গিয়ে দেরাজ টানল। দেরাজের ভিতর বিশেষ কিছুই নেই, তবে চাবিটা অবশ্য রয়েছে। চাবি দিয়ে আলমারিটা খোলা হলো। দুটো তাকে শার্ট, ট্রাউজার ইত্যাদি থরে থরে সাজানো। মৃণাল যে পোশাক রসিক ছিল সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। বাকি দুটো তাকে টুকিটাকি অনেক কিছু রয়েছে।
দুর্গাশঙ্কর নেড়েচেড়ে দেখতে লাগলো। ক্যামেরা, ধোয়াটে কাচের চশমা, খানদশেক গল্পের বই, প্রসাধনের নানা সামগ্রী। তৃতীয় র্যাকের কোণে কাগজে জড়ানো কি একটা ছিল। দুর্গাশঙ্কর সেটা তুলে নিয়ে মোড়ক খুলতেই ইঞ্চি চারেক লম্বা একটা শিশি বেরিয়ে পড়ল। শিশির গায়ে কোনো লেবেল নেই, তবে ভেতরে হলদে রঙের কিছু একটা তরল রয়েছে। ডাক্তার, এতে কি আছে বুঝতে পারছো? স্পিরিটের গন্ধ পাচ্ছি যেন। ঠিক আছে, পরে তলিয়ে দেখা যাবে। এখন জামা কাপড়গুলো একটু হাতড়ে দেখা যাক। কাগজে মুড়ে শিশিটা পকেটস্থ করলো দুর্গাশঙ্কর। ট্রাউজার, শার্ট ও আলমারি থেকে বের করে টেবিলের ওপর রাখলো। ওর উদ্দেশ্য পেছনে কিছু আছে কিনা সেটা দেখা। ওগুলো নামাতেই একজোড়া শাড়ি বেরিয়ে পড়ল। দুর্গাশঙ্কর ও রাঘব দুজনেই অবাক। আলমারির মধ্যে যে শাড়ির সন্ধান পাওয়া যাবে তা তারা কখনোই আশা করেনি। টেরোলিনের শাড়ি, দুখানেই বেশ জোরদার। রাঘব বলল, বনানী সোমকে প্রেজেন্ট করবার জন্যই বোধহয় কিনেছিল। পরা শাড়ি কেউ প্রেজেন্ট করে ডাক্তার? দেখছো না, পাট কিন্তু ভাঙা। আর কোনো কথা হলো না। আলমারিতে আবার সবকিছু আগের মতো সাজিয়ে রাখা হলো। ঘরে দেখবার মতো তেমন কিছুই নেই। রমেন এতক্ষণ চুপচাপ ওদের কার্যকলাপ দেখে যাচ্ছিল। এবার বলল, বাবাকে ডেকে দেব? দরকার হবে না, আমার এখন যাচ্ছি। ওরা ঘর থেকে বেরিয়ে এলো। রাস্তায় নেমে রাঘব বলল, আমরা কি এখন হোটেলে ফিরব? না, এখন একবার যোগমায়া গার্লসের যাওয়া দরকার আছে। একটা চলন্ত রিক্সা থামিয়ে ওরা উঠে পড়ে বলল, একটা বিষয় তুমি নিশ্চয় লক্ষ্য করেছো, মৃণাল বাঁকা পথ দিয়ে এত পয়সা রোজগার করতো, অথচ আলমারির মধ্যে একটা পয়সার সন্ধানও কিন্তু পাওয়া গেল না। আমি কিছু কাগজপত্র আলমারির মধ্যে আশা করেছিলাম, কিন্তু টাকা পয়সা ও কাগজপত্র না থাকার অর্থ হয় উমেশ ধর সরিয়ে ফেলেছে, কিংবা শহরের আরও কোথাও মৃণাল ঘর ভাড়া নিয়ে নিজের যাবতীয় সমস্ত কিছু সেখানে রাখত। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।